ওকে, সো লাস্ট দিন হচ্ছে আমরা গ্রাফের উপর একটা ক্লাস নিয়েছিলাম আর কি। সো গ্রাফ রিপ্রেজেন্ট করতে হয় কিভাবে বা গ্রাফ কি, এই জিনিসটা আমরা দেখেছিলাম। প্লাস গ্রাফ ট্রাভার্সাল দেখতেছিলাম। ট্রাভার্সালের মধ্যে প্রথমে আমরা হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ সেটা কভার করেছিলাম, যে বিএফএস যেটাকে আমরা বলতেছিলাম আর কি। সো আজকের ক্লাস হবে মেইনলি ডেপথ ফার্স্ট সার্চের উপর, ডিএফএস, যে আমরা ডিএফএস দিয়ে কীভাবে ট্রাভার্সাল করি, আর বিএফএস অ্যান্ড ডিএফএস এর মধ্যে বেসিক কম্প্যারিজন একটা দেখবো আমরা আসলে। অ্যান্ড তারপরে আমরা দেখবো হচ্ছে টপোলজিক্যাল অর্ডারিং বা টপ সর্ট বলি আমরা সংক্ষেপে। তো আমরা দেখবো যে আসলে এই জিনিসগুলো কিভাবে কাজ করে বা জিনিসটা কি অ্যাকচুয়ালি সিম্পলি। ওকে, সো লেটস স্টার্ট উইথ দ্য ক্লাস। যদি কোনো সমস্যা থাকে বা কনফিউশন থাকে আপনি মাইক আনমিউট করে বলতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, সো ফার্স্ট অফ অল যেহেতু আমরা বিএফএস দেখছিলাম, যদি একটু মনে থাকে আপনার, যদি রিক্যাপ করি আর কি। সো বিএফএস এ আমরা যেটা করি, ধরেন যদি একটা পার্টিকুলার নোট থাকে, সিম্পলি আমি একটা গ্রাফ নেই। ফার্স্ট অফ অল 1 2 3 4 5 6, ধরেন এটা হচ্ছে আমার সেই গ্রাফটা 0 1 2 3 4 and 5। জিরো থেকে জিরো থেকে হচ্ছে এখানে একটা পাথ আছে, ডিরেক্টেড গ্রাফ ধরে নিচ্ছি আমরা। ধরেন এখানে একটা পাথ আছে এরকম, অ্যান্ড 4 থেকে এখানে একটা, এই দিকে একটা পাথ। ওকে, সো ধরে নিচ্ছি এটা আমাদের গ্রাফ। এই গ্রাফে ভার্টেক্স আছে হচ্ছে 6টা। সো 2 4 6 0 থেকে 5 পর্যন্ত। আর এজ আছে আসলে 2 4 6 7 8 9টা, 9টা এজ। তাহলে ভার্টেক্স সংখ্যা হচ্ছে গিয়ে, এখানে ভার্টেক্সের সংখ্যা হচ্ছে 6টা আর এজের সংখ্যা হচ্ছে 9টা, 9 এজেস। ওকে, সো আমরা হচ্ছে দুই ধরনের ট্রাভার্সাল দেখতে ইন্টারেস্টেড গ্রাফের জন্য। বেসিক্যালি আমরা হচ্ছে বিএফএস দেখেছিলাম লাস্ট দিন, যার ফুল ফর্ম হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ। সো সেখানে আমরা যে ডেটা স্ট্রাকচারটা ইউজ করি সেটা হচ্ছে কিউ। আমরা কিউ ইউজ করে বেসিক্যালি ব্রেথ ফার্স্ট সার্চটা করে থাকি। সো আমরা যদি একটু ডেপথ ফার্স্ট সার্চে যাই, ডেপথ ফার্স্ট সার্চ, DEPTH, ডেপথ ফার্স্ট সার্চ, এগুলোকে ট্রাভার্সাল অ্যালগরিদম বলতে পারেন অথবা সার্চিং অ্যালগরিদম বলতে পারেন, কারণ নামের মধ্যে একটা সার্চ কথাটা আছে, যে খুঁজে বের করা, তাই না? এখন কি সার্চ করি আমরা আসলে এইখানে? সো এখানে যে সার্চটা আমরা করতে পারি, বা এভাবে বলতে পারি যে একটা পার্টিকুলার নোড থেকে, একটা সোর্স পয়েন্ট থেকে যাত্রা শুরু করে আসলে আমরা কোন কোন নোডে রিচ করতে পারি সেটা আমরা খুঁজে বের করতে পারি বিএফএস অথবা ডিএফএস এর মাধ্যমে। অথবা যদি আপনাকে একটা কোয়েরি দেওয়া থাকে, কোয়েরিটা হচ্ছে মনে করেন আপনাকে জিজ্ঞাসা করা হইলো যে 0 থেকে যাত্রা শুরু করে আমি কোনোভাবে 5 এ যেতে পারবো কিনা। দেখেন 0 থেকে 5 এ কিন্তু কোনো ডিরেক্ট পাথ নাই, বাট আপনাকে কোয়েরি করা হলো যে 0 থেকে যাত্রা শুরু করে আমি কোনোভাবে 5 এ রিচ করতে পারি কিনা। সো দ্য অ্যান্সার ইজ ইয়েস। সো আপনার পাথটা হয়তো হবে এইটা, 0 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 5। অথবা আপনার এই পাথও হইতে পারে 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 5। যে কোনো পাথে আপনার অ্যান্সার হইতে পারে। এখন যদি আপনাকে বলা হয় শর্টেস্ট পাথ কোনটা, অবশ্যই তখন আপনি দেখবেন যে যেখানে কম স্টেপ লাগে, যে স্টেপ কম লাগতেছে কোথায়, সেটাকে আমরা চিন্তা করতেছি শর্টেস্ট পাথ হিসেবে। এই ক্ষেত্রে আর কি, যেহেতু এই গ্রাফটা আনওয়েটেড, মানে কোনো এজের সাথে কোনো ওয়েট অ্যাসোসিয়েটেড নাই। যদি ওয়েট অ্যাসোসিয়েটেড থাকতো তাহলে তাকে আমরা ওয়েটেড গ্রাফ বলি। ওয়েটটা নিয়ে আমরা একটু পরে কথা বলি, আপাতত এটা আমরা কনসিডারেশন না আনি। সো ফার্স্ট অফ অল, আমরা যখন ডেপথ ফার্স্ট সার্চ করতে চাই তখন আমাদের দরকার একটা ডেটা স্ট্রাকচার, সেটার নাম হচ্ছে গিয়ে স্ট্যাক। আমরা স্ট্যাক ইউজ করি এখানে। সো বিএফএস আমরা ইউজ করছিলাম হচ্ছে কিউ। কিউটা হচ্ছে ফিফো ডেটা স্ট্রাকচার, ফার্স্ট ইন ফার্স্ট আউট। আর স্ট্যাকটা হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার, সেটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, লিফো। ওকে, সো আমরা একটা স্ট্যাক এখানে নিতে পারি। এই স্ট্যাকের ম্যাক্সিমাম সাইজ হতে পারে হচ্ছে ভি, এর চেয়ে বেশি ভার্টেক্স কখনোই এর মধ্যে আসবে না। সো আমরা একটা স্ট্যাক নিয়ে রাখি আর কি, 6 সাইজের, 3 4 5 6। আরেকটা জিনিস আমাদের লাগে, সেটা হচ্ছে একটা ফ্ল্যাগ। এই ফ্ল্যাগটা কেন লাগে? ফ্ল্যাগটা লাগে হচ্ছে যাতে একটা নোড আমি আরেকবার ভিজিট না করি, এইটা মেনটেন করার জন্য আমি আসলে ফ্ল্যাগটাকে রাখি, যা বা আমার লিস্টে যাতে আরেকবার আমি অ্যাড না করি। সো এইটা মেনটেন করার জন্য আসলে আমি ফ্ল্যাগটাকে ইউজ করতে পারি এখানে। তাহলে ফ্ল্যাগের সাইজ আসলে 6, যেহেতু প্রতিটা নোডের জন্য আমি চিন্তা করতেছি যে এই পার্টিকুলার নোডটা ভিজিট হয়েছে কিনা অথবা আমার লিস্টে আছে কিনা। সো 0 1 2 3 4 5, এবং ইনিশিয়ালি ফ্ল্যাগের সবগুলোর ভ্যালু থাকে হচ্ছে 0। এটা আমরা লাস্ট দিন দেখছি আসলে বিএফএস যেভাবে কাজ করে, সবগুলো হচ্ছে 0 থাকে।
তাহলে একটা স্ট্যাকের মধ্যে 6 সাইজের একটা স্ট্যাক নিয়ে রাখলাম আমরা, একটা ফ্ল্যাগ রাখি, আর একটা হচ্ছে কারেন্ট নোড, কারেন্টলি কোথায় আমি আসি, কারেন্ট নোডটা কি, আর হচ্ছে একটা ভিজিটেড সিকোয়েন্স, সেটা আমি লিখতে পারি ভিজিটেড সিকোয়েন্স, কোন অর্ডারে ভিজিট করতেছি আমরা, সিকোয়েন্স সেটা আমি লিখতে পারি। আর লাস্ট দিন আমরা একটা বিএফএস ট্রিও তৈরি করছিলাম। সো যদি মনে থাকে আপনাদের বিএফএস ট্রিটা কিভাবে তৈরি করছিলাম একটু দেখবো, ডিএফএস ট্রি যেভাবে তৈরি করি বিএফএস ট্রি কিভাবে তৈরি করবো করি আর কি সিম্পল। ওকে, সো এই ট্রি দিয়ে বেসিক্যালি আমি পাথটা খুঁজে বের করতে পারি আসলে কোন পাথে যাওয়া যায়। সো আমার অ্যান্সারটা শুধু ইয়েস নো হবে না, যে যাওয়া যায় নাকি যায় না, কিভাবে যেতে পারি যদি এটাও আমি জানতে চাই, এটা জানতে চাইলে আমার ডিএফএস ট্রিটার প্রয়োজন হবে। ওকে, সো নাও স্টার্ট উইথ এ সোর্স নোড। আমাদের দরকার একটা সোর্স নোড, যে কোত্থেকে যাত্রা শুরু করবো আমি। সো ধরেন আমরা একটা সোর্স নোড ধরে নিই, আমরা ধরেন ধরতেছি সোর্স নোড হচ্ছে এখানে, সোর্স নোড বা আমার স্টার্টিং পয়েন্ট, যে কোথা থেকে যাত্রা শুরু করবো। সে আমি বললাম স্টার্টিং পয়েন্ট হচ্ছে গিয়ে 1। ওকে, 1 হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। এখন আমি জানতে ইন্টারেস্টেড, যদি আমি 1 থেকে যাত্রা শুরু করি তাহলে আমি আসলে কোন কোন নোড রিচ করতে পারি, বা কোন কোন স্টেট আমি রিচ করতে পারি, অথবা কোন কোন ভার্টেক্স আমি রিচ করতে পারি। সো 1 থেকে যাত্রা শুরু করব, কোন কোন জায়গা আমি রিচ করতে পারি বা কোন কোন জায়গা রিচেবল, এটা আমি ফাইন্ড আউট করতে পারি ইউজিং বিএফএস অর ডিএফএস। ওকে, আমি বিএফএস দিয়ে ট্রাভার্স করতে পারি, ডিএফএস দিয়ে ট্রাভার্স করতে পারি। ট্রাভার্সের আউটকাম হয়তো সেম আসবে, জাস্ট যেটা চেঞ্জ হয় ভিজিটেড সিকোয়েন্সটা চেঞ্জ হয়, যে কোন অর্ডারে আমি ভিজিট করতেছি। ওকে, জাস্ট ওই পার্টটা চেঞ্জ হয়, বাকি সবকিছু সেমই থাকে। এখন দেখেন, সো যেহেতু আমার সোর্স নোড 1, আমরা যেটা করি এই ফ্ল্যাগটার ভ্যালু কখন আপডেট হয়, আমরা দুইটা কন্ডিশন জানি। যদি কখনো দেখি কারো ফ্ল্যাগের ভ্যালু অলরেডি 1, তখন তাকে আমি আর স্ট্যাকে পুশ করব না, বা এই যে আমার যে লিস্ট সেই লিস্টে পুশ করব না, যদি কারো ফ্ল্যাগের ভ্যালু অলরেডি 1 থাকে। যদি কোনো একটা নোড ধরেন আমি পুশ করতে চাচ্ছি, তার ফ্ল্যাগের ভ্যালু 1 নাই, 0 আছে, তখন তাকে আমি লিস্টে পুশ করব এন্ড তার ফ্ল্যাগের ভ্যালুটা আপডেট করে 1 বানাই দিব। সো রিপিট করতেছি আরেকবার, যে ফ্ল্যাগ যদি ধরেন আমি একটাকে স্ট্যাকে পুশ করতে চাই কোন একটা পার্টিকুলার নোড, আগে চেক করবো ফ্ল্যাগের ভ্যালুটা, তার ফ্ল্যাগের ভ্যালু যদি 1 থাকে তাকে আর পুশ করবো না। যদি তার ফ্ল্যাগের ভ্যালু 0 থাকে আমি তাকে পুশ করব এন্ড ইমিডিয়েটলি ফ্ল্যাগের ভ্যালুটা আপডেট করে 1 বানাই দিব। ওকে, সো যেহেতু আমাদের কাছে ফার্স্টে সোর্স নোডটা আছে, আমরা যেটা করব এই সোর্স নোডের ডেটাটাকে আমরা স্ট্যাকে পুশ করতে চাই। তো আগে দেখে নেই এর ফ্ল্যাগের ভ্যালু কি আছে। ইনিশিয়ালি তো ফ্ল্যাগের ভ্যালু সবারই 0, সেটা চেক না করলে সমস্যা নাই, আমরা তাকে স্ট্যাকে পুশ করে ফেলি। স্ট্যাকে পুশ করলাম এবং তার ফ্ল্যাগের ভ্যালুটা আমি আপডেট করে 1 বানাই দিলাম। এটা হচ্ছে ইনিশিয়াল সেট, যে আমরা ইনিশিয়ালাইজেশনটা কিভাবে শুরু করতেছি আর কি। এবার দেখেন, আমরা একটা কাজ রিপিট করব। কি কাজ রিপিট করবো দেখবো একটু পরে, কি কাজ রিপিট করবো, কিন্তু কতক্ষণ রিপিট করব, যতক্ষণ পর্যন্ত আমার স্ট্যাক পুরোপুরি খালি না হচ্ছে। ধরেন আমি স্ট্যাক থেকে কিছুটা নিতে আসছি, বাট দেখলাম স্ট্যাক ফাঁকা, তখন আর কাজটা কন্টিনিউ করবো না। ওকে, সো লেটস স্টার্ট উইথ দিস ওয়ান। আমি ধরেন স্ট্যাক থেকে এটাকে পপ করতে আসছি। স্ট্যাক তো লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট আমরা জানি। সো যেহেতু লিফো, আর এখানে যদি একটা এলিমেন্ট আছে তাহলে 1 হচ্ছে পপ হবে স্ট্যাক থেকে। স্ট্যাকের দুইটা অপারেশন, পুশ এন্ড পপ, আর কোনো অপারেশন নাই। সো পুশ করতে পারি আমরা, লাস্টে অ্যাড হয়ে থাকবে, আর পপ করবো লাস্টেরটা আগে পপ হবে। সো 1 কে আমি ধরে নিয়ে আসলাম কারেন্ট নোড হিসেবে। এবার দেখেন আমি 1 থেকে এক্সপ্লোর করা শুরু করছি। 1 থেকে যদি আমি এক্সপ্লোর করা শুরু করি, 1 থেকে কোথায় কোথায় যাওয়া যায়, we can go to 2 and 3 from 1। 1 থেকে 2 আর 3 ছাড়া আর কোথাও যাওয়া যাচ্ছে না ডিরেক্টলি। ওকে, তার মানে 2 আর 3 হচ্ছে 1 এর নেইবার, বা আমরা বলতে পারি অ্যাডজেসেন্ট। 1 এর নেইবার হচ্ছে 2 আর 3, অথবা বলতে পারি 1 এর অ্যাডজেসেন্ট হচ্ছে 2 আর 3। ওকে, সো এখন দেখেন 1 থেকে আমি চাই এই দুইটাকে পুশ করতে, 2 আর 3 কে পুশ করতে চাই স্ট্যাকের মধ্যে। তাহলে এখন আমি কাকে আগে পুশ করব, আমি যে কোনোটাকে আগে পুশ করতে পারি, যেহেতু কিছু বলা নাই, কোনো কনস্ট্রেন্ট দেয়া নাই। সো আমরা যেটা করতে পারি, আমরা ধরেন 2 কে আগে পুশ করলাম, তারপর 3 কে পুশ করলাম। আচ্ছা, 2 কে পুশ করার মাত্রই আমরা যেটা করব, এই 2 এর ভ্যালুটাকে 1 বানায় দিব, আর 3 এর ভ্যালুটাকেও 1 বানায় দিব, যে তারা হচ্ছে অলরেডি লিস্টে আছে আমার। আর বাই দিস টাইম আমরা চাইলে ডিএফএস ট্রিটাও বিল্ড করতে পারি। সো দেখেন আমি যে 2 3 কে পুশ করছি, 2 3 কে আমি কার জন্য পুশ করছি, আমি 1 এর জন্য পুশ করছি। 2 3 কে 1 এর জন্য 2 3 কে আমরা পুশ করছি, এটা জাস্ট আমি লিখে রাখলাম। এই যে 1 তো ছিল ইনিশিয়ালি, সো 1 এর জন্য আমি 2 3 কে পুশ করলাম আমার স্ট্যাকের মধ্যে। সো তাহলে ভিজিটেড সিকোয়েন্সে 1 ভিজিট হয়ে গেল আমাদের, 1 ভিজিট করা ডান। এবার দেখেন আমি আবার আসছি স্ট্যাক থেকে নতুন একটা এলিমেন্ট নিতে। স্ট্যাক তো খালি হয় নাই,
তাহলে স্ট্যাক থেকে আমি এখন একটা এলিমেন্টকে পপ করব। বলতে পারবেন যে এখন যদি স্ট্যাক থেকে আমি পপ করি, স্ট্যাক থেকে কে পপ হবে? 2 স্ট্যাক কিন্তু লিফো লাস্ট ইন ফার্স্ট আউট। স্যার 3। আকিব কি বুঝছেন যে কেন 3 হচ্ছে? জি স্যার বুঝছি এখন। হ্যাঁ, সো 3 টা পপ হবে আর কি। 3 কারণ এটা লিফো লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে আমি 3 কে নিয়ে আসলাম। এবার দেখেন, এবার আমি চেক করব 3 থেকে কোথায় কোথায় যাওয়া যায়। 3 থেকে বা 3 নেইবারকে, 3 নেইবার শুধুমাত্র 5, তার মানে 5 কে আমার পুশ করা উচিত। তাহলে দেখি 5 কে কি পুশ করতে পারবো। 5 এর ফ্ল্যাগের ভ্যালু যেহেতু 0, তাহলে আমি 5 কে অবশ্যই পুশ করতে পারবো। তাহলে আমি কি করব, 5 কে পুশ করলাম আর 5 এর এই ভ্যালুটাকে আমি 1 বানাই দিলাম। ওকে, তাহলে 5 কে আমি পুশ করলাম কার জন্য? 5 কে পুশ করলাম 3 এর জন্য। 5 কে পুশ করলাম আমরা 3 এর জন্য। তাহলে বলতে পারি 3 অফ ভিজিটেড, 3 কে সিকোয়েন্সে রেখে দিলাম আমরা। এবার দেখেন আমার স্ট্যাকে আবার আসছি আরেকটা নোড নেওয়ার জন্য। সো যেহেতু লিফো, তাহলে লাস্টেরটা আসবে। সো লাস্টেরটা আছে 5, 5 কে নিয়ে আসলাম এখানে 5। এবার দেখি 5 থেকে কোথায় কোথায় যাওয়া যায়, বা 5 এর নেইবারকে। 5 এর নেইবার হচ্ছে 1, কিন্তু 1 কে পুশ করতে পারবো? 1 কে পুশ করতে পারবো না। কেন পারবো না? কারণ 1 এর ফ্ল্যাগের ভ্যালু অলরেডি 1 আছে। যদি সেটা অলরেডি 1 থাকে তাহলে আমরা ওটাকে আর পুশ করি না। তাহলে 5 টাও বলতে পারি ভিজিটেড, 5 থেকে কাউকে পুশ করি নাই, এন্ড এটা না। এবার দেখেন, এবার স্ট্যাকে আসলাম আবার। স্ট্যাক তো খালি হয় নাই। সো স্ট্যাকে 2 আছে, 2টাকে আমি ধরে নিয়ে আসলাম। 2টাকে এখানে রাখি। এখন 2 থেকে কোথায় যাওয়া যায়? 2 থেকে 2 এর নেইবার কে? 2 এর নেইবার হচ্ছে 3, বাট 3 অলরেডি ভিজিটেড, বা 3 অলরেডি আমার ফ্ল্যাগের ভ্যালু 1 আছে। তাই 3 কে আমি আর পুশ করতেছি না। তাহলে বলতে পারি 2 আমার সিকোয়েন্সে অ্যাড হয়ে গেল। সো দ্যাটস ইট। আবার স্ট্যাকের কাছে আসলাম, দেখলাম স্ট্যাক খালি হয়ে গেছে, আমার ডিএফএসটা এখানেই কমপ্লিট। এখন দেখেন ডিএফএস আমাকে কি বলে। ডিএফএস বা বিএফএস দুটোই আসলে একই টাইপের অ্যান্সার দেয়। ডিএফএস আমাকে বলে যে এই যে ফ্ল্যাগের ভ্যালুগুলোর দিকে তাকাও, যে এই যে এখানে তাকাও, এখানে তাকাও, এটা তাকাও, এটাই তাকাও, অ্যান্ড দিস টু অ্যাজ ওয়েল। সো সে বলতেছে আমি কি কোনোভাবে 1 থেকে যাত্রা শুরু করে 0-তে রিচ করতে পারি? দ্য অ্যান্সার ইজ ফলস, পারি না। কিভাবে বুঝছি? এই ভ্যালুটা থেকে, যে 1 থেকে 0-তে যাওয়ার রাস্তা হচ্ছে নাই, কোনো ডিরেক্ট বা ইনডিরেক্ট পাথ নাই। আচ্ছা, 1 থেকে কি 1-এ যাওয়া যায়? দ্য অ্যান্সার ইজ ইয়েস, ট্রু। 1 থেকে 1 তো আমি যেতে পারবোই, তাই না? যদি বলি আপনি আপনার বাসা থেকে কি বাসায় যেতে পারবেন? বাসাতেই তো আছেন, তাই না? সো এটা তো বেসিক্যালি পসিবল। সো এবার দেখেন 1 থেকে 2-তে কি যাওয়া যায়? দ্য অ্যান্সার ইজ ট্রু। এই যে জায়গায় 1 লেখা আছে, যাওয়া যায়। 1 থেকে 3, দ্য অ্যান্সার ইজ ট্রু। 1 থেকে 4 যাওয়া যায় না। 1 থেকে 5, ইয়েস যাওয়া যায়, ট্রু। ওকে, এখন যদি আপনাকে বলে হাউ, এটা হচ্ছে যাওয়া যায় কিনা, ওয়েদার ইট ইজ পসিবল অর নট। এখন যদি বলা হয় যে কিভাবে যাব আমরা, সো যাওয়ার পাথটা আমাকে দেখাবে এই ট্রিটা। এই ডিএফএস ট্রিটা যদি আমি দিকে তাকাই, তাহলে আমি বেসিক্যালি যাওয়ার পাথটা খুঁজে পাবো। দেখেন, এই ট্রিটা আমাকে বলতেছে যে এই যে 1 থেকে, তুমি যদি 5-এ যেতে চাও তাহলে 1 থেকে 3-তে যাবা, 3 থেকে 5-এ যাবা, এটা হচ্ছে তোমার পাথ। তুমি যদি 1 থেকে 2-তে যেতে চাও তাহলে 1 থেকে ডিরেক্ট 2-তে যেতে পারবে। 1 থেকে যদি 3-তে যেতে চাও তাহলে 1 থেকে ডিরেক্ট 3। ওকে, সো এই যে ট্রিটা বিল্ড করলাম আমরা, ডিএফএস ট্রি, এটা থেকে আমি সেই পাথটা খুঁজে পাই। আর ডিএফএস এর মাধ্যমে বেসিক্যালি আমরা এই সিকোয়েন্সটা দেখতে পারি কিভাবে ভিজিট হচ্ছে নাকি কিভাবে ভিজিট হয় অ্যাকচুয়ালি। এখন দেখেন, আমরা জানি যখন আমরা এটার উপর বিএফএস অ্যাপ্লাই করছিলাম, যদি বিএফএস অ্যাপ্লাই করি দেখবো আমরা সিকোয়েন্সটা এমন আসে, বিএফএস সিকোয়েন্স যদি আপনারা করে দেখেন আর কি, যে বিএফএস সিকোয়েন্সটা আসে হচ্ছে এরকম, 1, 2 আসতে পারে, 3 আসতে পারে, দেন আসবে 5, মানে 5টা পরে আসবে। ওকে, সো দেখেন ফার্স্ট এটা হচ্ছে 1, তারপর হচ্ছে 2 আর 3, তারপর আসে হচ্ছে 5, বা এমন আসতে পারে 1, 3, 2 দেন 5, এটাও হইতে পারে। এটা কোনো সমস্যা নেই আসলে। ওকে, তাহলে একটু দেখেন এখানে আসলে চেঞ্জটা কোথায় হয়। চেঞ্জটা হয় আসলে বিএফএস যে অর্ডারে ভিজিট করে আর ডিএফএস যে অর্ডারে ভিজিট করে, ভিজিটেড অর্ডারটা চেঞ্জ হয়। বাদ বাকি অ্যান্সার কিন্তু সিমিলার। আপনি বিএফএস দিয়ে যে কাজ করতে পারেন, ডিএফএস দিয়েও সেম কাজ করতে পারেন, জাস্ট ওদের ভিজিটিং সিকোয়েন্সটা সেম না, ভিজিটিং সিকোয়েন্সটা ডিফারেন্ট। ফর এক্সাম্পল, ধরেন আমরা হচ্ছে বিএফএস যেটা যখন অ্যাপ্লাই করি, বিএফএস কি করে, লেভেল বাই লেভেল ট্রাভার্স করে। সো বিএফএস যেটা দেখে ব্রেথ, কাছাকাছি যারা তাদেরকে আগে প্রায়োরিটি দেয়। ফর এক্সাম্পল, এই দেখেন 1 এর সাথে কাছাকাছি কারা, কাছে হচ্ছে 2, কাছে হচ্ছে 3, এটা কিন্তু 1 এর সাথে ক্লোজলি কানেক্টেড, এক স্টেপে কানেক্টেড। আর 5 কিন্তু দূরে আছে, সো 5 কে হচ্ছে পরে ভিজিট করে, বা সেকেন্ড রাউন্ডে 5 কে ভিজিট করে। তার মানে এটা হচ্ছে প্রথম 0তম রাউন্ড, এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড চিন্তা করতে পারেন, আর এটা হচ্ছে লেভেল 2,
এটা লেভেল 0, লেভেল 1, লেভেল 2 এইভাবে সে ভিজিট করে। আর ডিএফএস কি করে, ডিএফএস যখন কোনো একটাকে ভিজিট করা শুরু করে তার ডেপথ পর্যন্ত যায়, যত ডেপথ যাওয়া যায় ওই পর্যন্ত যায়। ফর এক্সাম্পল, ডিএফএস শুরু করছিল 1 থেকে, তারপর সে যখন 3 কে ভিজিট করে সে কিন্তু আর 2 তে আগে যায় নাই। সে দেখছে যে 3 থেকে আমি আরো নিচে নামতে পারি, দ্য অ্যান্সার ইজ ইয়েস, নামতে পারি। তখন সে 5 কে ভিজিট করছে। তারপর সেটা চেক করছে 5 থেকে আরো নিচে নামা যায় বা আরো ডেপথে যাওয়া যায়, দ্য অ্যান্সার ইজ যায়, বাট 1 কে অলরেডি আমি ভিজিট করে ফেলছি, তাই সে আর কোথাও সামনে আগায় না। এবার দেখেন কিন্তু এইটার ক্ষেত্রে 1 থেকে যখন আমরা 2 দেখলাম, সে আসলে 2 তে আগে ভিজিট, পরে হচ্ছে লাস্টে ভিজিট করে 2 তে, যে 2 তো পরে চলে আসে আর কি। এটা এখন আপনি বলতে পারেন এমন যে স্যার যদি আমি চাই 3 কে ভিজিট করব, আগে আমি যখন পুশ করতেছিলাম যদি আগে 2 কে পরে পুশ করতাম, ইয়েস 2 কে যদি পরে পুশ করতাম তাহলে 2 আগে ভিজিট হতো। তখন সে যেটা করতো 1 থেকে 2, 2 থেকে তারপর চিন্তা করতো 3 কে যাব, তারপর 3 থেকে চিন্তা করতো 5 এ যাব, এইভাবে চিন্তা করতো সে। ওকে, ভিজিটের অর্ডারটা তখন এইভাবে চেঞ্জ বা আপডেট হইতে পারতো বা হতো আর কি। ওকে, তার মানে ডেপথটাকে আগে প্রায়োরিটাইজ করে ডিএফএস এ, যত ডেপথে সে চলে যেতে পারে সে যায়, যাওয়ার ট্রাই করে। চলেন এইটাকে এইভাবে একটু বোঝার চাইতে অন্য একটা এক্সাম্পল দিয়ে বোঝাটা খুব ইজিয়ার হয়। ফর এক্সাম্পল, ধরেন আপনার কাছে এরকম একটা একটা গ্রাফ চিন্তা করি আমরা, 0তম নোড, এটা মনে করেন 1, এইটা 2, সে 3, 4, 5, 6, 7। ওকে, সো মনে করেন এইটা হচ্ছে আপনার গ্রাফ। এখন এই গ্রাফে নোড কয়টা আছে? এই গ্রাফে নোড আছে হচ্ছে 8টা, 2, 4, 6, 7, 8টা আছে নোড। এখন এর উপর যদি আপনি বিএফএস অ্যাপ্লাই করেন, ব্রেথ ফার্স্ট সার্চ যদি অ্যাপ্লাই করেন আপনি, বিএফএস যদি আমরা অ্যাপ্লাই করি, এখানে আমরা আসলে সিকোয়েন্সটা পাবো এরকম 0, 1, 2, ওকে, 3, 4, 5, 6, 7, এরকম একটা সিকোয়েন্স আমরা পেতে পারি। মানে আমরা জানি যে বিএফএস এর মাল্টিপল সিকোয়েন্স পসিবল, সো এটা একটা ভ্যালিড সিকোয়েন্স বিএফএস সিকোয়েন্সের মধ্যে। ওকে, সো দিস ইজ দ্য ভ্যালিড সিকোয়েন্স অফ বিএফএস। সো এখন এই বিএফএস এর সিকোয়েন্সটা যে এটাই সবসময় হতে হবে নেসেসারি না, অন্য কোনো সিকোয়েন্সও আসতে পারে, বাট ইট ইজ এ ভ্যালিড সিকোয়েন্স। এবার আমরা দেখি যদি ডিএফএস অ্যাপ্লাই করি তাহলে সিকোয়েন্সটা কেমন আসে আর কি। এটা যদি আমরা ডিএফএস অ্যাপ্লাই করি, এটার সিকোয়েন্স আসতে পারে এরকম 2, 6, 7, 5, 1, 4, 3, এইরকম সিকোয়েন্স আসার পসিবিলিটি আছে, বা এটা একটা ভ্যালিড সিকোয়েন্স। এখন দেখেন এখানে ডিফারেন্সটা কি। ডিফারেন্সটা হচ্ছে দেখেন, যখন আমরা বিএফএস অ্যাপ্লাই করতেছি, বিএফএস এর সিকোয়েন্সটা সেটা হচ্ছে লেভেল বাই লেভেল ট্রাভার্স করতেছে, লেভেল অর্ডার ট্রাভার্সাল বলি আমরা এটাকে। সাপোজ ফার্স্টে এই লেভেলটা ট্রাভার্স করে, তারপর সে এই লেভেলটা ট্রাভার্স করতেছে, তারপর সে এই লেভেলের সবগুলো নোট ট্রাভার্স করতেছে, অ্যান্ড ফাইনালি সে এই লেভেলের সবগুলো নোট, লাস্ট লেভেলের সবগুলো নোট ট্রাভার্স করতেছে, লেভেল বাই লেভেল আকারে। কিন্তু ডিএফএস কি করতেছে, ডিএফএস যেটা করতেছে, সাপোজ 0 থেকে সে আগে 2 কে পিক করলো মনে করেন, এবার সে এখান থেকে আরো ডেপ নামে 6, এখান থেকে আরো ডেপ নামলো 7, এখন দেখছে 7 এর পরে তার কেউ নাই, তাহলে এবার উল্টা দিকে ব্যাক করে, আবার উল্টা দিকে ব্যাক করে, 2 এর কি আর কেউ বাকি আছে? ইয়েস বাকি আছে, এদিকে গেল। সো এটা ভিজিট করা শেষ, আবার উপর দিকে উঠে আবার উপরে গেল, এবার 1 এসে নামবে, 1 ভিজিট করলো, তারপর সেটা করলো 1 ভিজিট করার পর 1 এর আরো রাইটে গেল, আরো নিচে কেউ আছে? নাই। এবার তাহলে দেখি আবার 1 এ ব্যাক করলো, অ্যান্ড এখানে এসে বলে হচ্ছে 3টার ভিজিট করা ডান, অ্যান্ড তারপর সে ভিজিট করে। ওকে, তার মানে ডিএফএস হচ্ছে ডেপথে ডিগ ডাউন করতে থাকে, নিচের দিকে নামতে থাকে, ওই যে মাটি খুঁড়তে খুঁড়তে নিচের দিকে যায়, তারপর আবার উপরের দিকে ব্যাক করে। এটা হচ্ছে ডিএফএস এর যে ওয়েটা। সো ডিএফএস আমরা চাইলে ইমপ্লিমেন্ট করতে পারি হচ্ছে স্ট্যাক দিয়ে, আবার ডিএফএস কে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি রিকারশন দিয়েও। হ্যাঁ, সো রিকারসিভলি কিভাবে কাজ করে একটু আপনাদের দেখাই, যে রিকারসিভলি ডিএফএস কিভাবে কাজ করে। নো, রিকারসিভলি কাজটা বোঝানোর জন্য এটা আসলে একটা ভালো এক্সাম্পল। চলো আমরা দেখি ডিএফএস আসলে রিকারসিভলি কিভাবে চিন্তা করতে পারি, আমরা কিভাবে কাজ করি। আচ্ছা, তো দেখেন ও চিন্তা করতে পারে এইভাবে, আমি 0তম সময় যাত্রা শুরু করলাম, যাত্রা শুরু আর শেষ পয়েন্ট লিখে রাখে, দেখেন এইভাবে লিখবে স্টার্ট টাইম, স্টার্ট টাইম,
স্ল্যাশ এন্ড টাইম, সরি, স্টার্ট টাইম স্ল্যাশ এন্ড টাইম আমরা এইভাবে লিখে রাখবো যে কখন যাত্রা শুরু করতেছে আর কখন শেষ করতেছে, একদম স্টেপ বাই স্টেপ লিখবো আমরা যে এটার যাত্রা শেষ হচ্ছে কখন। তাহলে দেখেন জিরোতম সময় আমি এখান থেকে যাত্রা শুরু করলাম। এবার ধরুন আমি রাইট সাইডের পাত্রটা নিলাম, ধরে নিচ্ছি রাইট সাইডের পাত্রটা আগে পিক করলো, তাহলে 1তম সময় আমি এখানে আসছি, মানে এক স্টেপ মানে হচ্ছে একটা সময়, এভাবে চিন্তা করতে পারেন। এবার ধরেন এখান থেকে আমি রাইট সাইডে গেছি, তাহলে 2 নম্বর সময় সেখানে আছে, আবার নিচে যাবে, যেহেতু নিচে আরো যাওয়া যায় তাহলে 3 নম্বর সময় সেখানে আছে। এবার যেহেতু নিচে আর যাওয়া যাচ্ছে না, তাহলে 4 নম্বর সময় সে উপরে ব্যাক করে, উপরে ব্যাক করলো মনে করেন, এই যে উপরের দিকে ব্যাক করছে। এবার যেহেতু এখনো যাওয়া যাচ্ছে না, ওর যেহেতু আর কোনো চাইল্ড বাকি নাই কোনো দিকে, তাহলে 5 নম্বর সময় সে আবার উপরের দিকে ব্যাক করে, ঠিক আছে। কিন্তু 2 এর জন্য একটা বাকি আছে, 2 এর এই পাশটা বাকি আছে, সো 6 নম্বর সময় 2 এখানে আসে, এবং যেহেতু এটার আর কি বাকি নাই, তাই 7 নম্বর সময় আবার উপরের দিকে ব্যাক করে সে। ওকে, এবার দেখেন 2 এর কিন্তু আর কেউ বাকি নাই ভিজিট করার মতো, তাহলে যেটা করে সে এখন 8 নম্বর সময় ওর উপর দিকে ব্যাক করে। এবার এখানে আসি আমি আর। সো এবার দেখবো যে আর কেউ কি বাকি আছে, ইয়েস, রাইট সাইড লেফট সাইড বাকি আছে, তাহলে লেফট সাইডে আসবো এখন। 9 নম্বর সময় আমি এখানে আসছি, ওকে, এবং ধরেন 10 নম্বর সময় আমি এখানে আসছি, 11 নম্বর সময় উপরে ব্যাক করতেছি, আবার এখান থেকে দেখতেছি একজন বাকি আছে, 12 নম্বর সময় এখানে চলে আসলাম, যেহেতু আর কেউ বাকি নেই 13 নম্বর সময় উপরে ব্যাক করলাম, অ্যান্ড আবার উপরে উঠে 14 নম্বর সময় উপরে ব্যাক করতেছি, অ্যান্ড 15 নম্বর সময় আমি ইউজারকে রিটার্ন করতেছি যে আমার সবগুলো ভিজিট করা ডান। ঠিক আছে, এইটা হচ্ছে আমরা এইভাবেও চিন্তা করতে পারি টাইমিং ডায়াগ্রাম দিয়ে, এটাকে আমরা বলি টাইমিং ডায়াগ্রাম বা টাইমিং দিয়ে কল্পনা করতে পারি যে আসলে ডিএফএসটা কিভাবে কাজ করে, কোন সময় শুরু করতেছি কোন সময় শেষ করতেছি। তার মানে একটু মনে রাখবেন যে ডিএফএস আসলে ততক্ষণ পর্যন্ত শেষ করতে পারে না একটা রাউন্ডের জার্নি যতক্ষণ না পর্যন্ত তার নিচের সবাইকে ভিজিট করা হয়ে যাচ্ছে। ওকে, তো নিচের সবাইকে কমপ্লিট করার পর তারপর বেসিক্যালি সে বলে যে আমার কাজ ডান। সো এই জন্য বেসিক্যালি এই ডেপথে ডাউন করতে হয় বা নিচের দিকে নামতে হয়, যখন দেখে তার নিচের বা তার পরে যারা আছে তারা সবাই ভিজিট হয়ে গেছে, তারপর সে বলে ওকে আমারটাও ভিজিটেড কমপ্লিট। ওকে, সো এটা হচ্ছে মেইনলি ডিএফএস এর আইডিয়া। তাহলে বিএফএস আর ডিএফএস এর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে জাস্ট ট্রাভার্সাল সিকোয়েন্সে বা ভিজিটেড সিকোয়েন্সে আর কোনো চেঞ্জেস তেমন নাই। আপনি যেখানে বিএফএস অ্যাপ্লাই করে কাজ করা যায় সেখানে আসলে ডিএফএস অ্যাপ্লাই করেও কাজ করতে পারবেন মোস্ট অফ দ্য কেসেস। ওকে, অ্যান্ড বিএফএস অ্যান্ড ডিএফএস এই দুইটারই আসলে টাইম কমপ্লেক্সিটি খুব স্ট্রেট ফরওয়ার্ড, দুইটারই টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটিও সেম। টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ ভি প্লাস ই, ভার্টেক্স প্লাস এজেস। ওকে, এটা হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি। আবার দুইটারই স্পেস কমপ্লেক্সিটিও সেম। দেখেন আমরা কি কি নিছিলাম, আমরা শুধুমাত্র নিছিলাম হচ্ছে ওই যে একটা স্ট্যাক নিছিলাম, সেই স্ট্যাকের কমপ্লেক্সিটি হচ্ছে ভি, যেহেতু ভিটা এলিমেন্ট রাখবো। আরেকটা নিছিলাম একটা ফ্ল্যাগের সাইজ অফ ভি, তার মানে অর্ডার অফ টুয়াইস ভি, টু ভি আমরা অর্ডার অফ ভি বলতে পারি এটাকে। এটা হচ্ছে বিএফএস এন্ড ডিএফএস এর টাইম কমপ্লেক্সিটি এন্ড স্পেস কমপ্লেক্সিটি। এইটা যদি আপনি দেখেন কোনো অ্যালগরিদমের ক্ষেত্রে বা কোনো একটা গ্রাফের ক্ষেত্রে বিএফএস অথবা ডিএফএস দিয়ে কাজ হয়ে যায়, তখন আসলে আমরা কোনো কমপ্লেক্স অ্যালগরিদমে চাই না গ্রাফের ক্ষেত্রে মেইনলি আর কি। গ্রাফের অনেক কমপ্লেক্স অ্যালগরিদম আছে, ফর এক্সাম্পল শর্টেস্ট পাথ বের করার জন্য ডায়াক্সট্রাস অ্যালগরিদম, আপনি যেটা ডিএসএ 2 তে পড়বেন। তারপর মিনিমাম স্প্যানিং ট্রি বের করার জন্য আমরা ক্রুসকাল দেখি, প্রিমস দেখি। সো এই অ্যালগরিদমগুলো টাইম কমপ্লেক্সিটি একটু বেশি কম্পেয়ার টু বিএফএস। সো আমরা যখন দেখি সিনারিওটা এমন যেটা বিএফএস দিয়ে কাজ হয়ে যায়, তখন আসলে আমরা কমপ্লেক্স কোনো সিনারিও বা কমপ্লেক্স কোনো অ্যালগরিদম অ্যাপ্লাই করি না। অ্যালগরিদমগুলো হয়তো কমপ্লেক্স না, বাট টাইম কমপ্লেক্সিটি একটু বেশি। ওকে, সো তাহলে বিএফএস আর ডিএফএস এর সিকোয়েন্স হচ্ছে মেইনলি এরকম দেখতে হয়। এখন ধরেন আপনাকে যদি বলা হয় যে সেম কাজটাই 0 থেকে করতে, আই হোপ আপনারা পারবেন আর কি, যে এই কাজটা যদি বলি আমি, আপনি বিএফএস স্টার্ট করেন 0 থেকে, সো আই বিলিভ করা যাবে করা যদি 0 অন্য কোনো নোট থেকে স্টার্ট করতে বলি। স্যার, ম্যাডাম, বিএফএস যদি অন্য কোনো বা ডিএফএস যদি অন্য কোনো নোট থেকে স্টার্ট করতে বলি, সেটাই করা যাবে? যাবে স্যার। ওকে,
ঠিক আছে। সো এইটা গেল আমাদের তার মানে ডিএফএস যেটা সেটা আমরা চাইলে এইভাবে সিমুলেট করে করতে পারি সিকোয়েন্সটা বোঝার জন্য। আবার চাইলে আমরা এরকম টাইমিং ডায়াগ্রাম দিয়েও করতে পারি। টাইমিং ডায়াগ্রামটা হচ্ছে স্টার্ট টাইমটা লিখে রাখতে হয় আর এন্ড টাইমটা লিখে রাখতে হয়। আর তখনই এন্ড করতে পারবো যখন তার নিচের সবাই ভিজিট হয়ে গেছে, তখন তাকে শেষ করতে পারবো, আদারওয়াইজ শেষ করতে পারবো না, বলতে পারবো না যে ভিজিট হয়ে গেছে। ওকে, সো এইভাবে হচ্ছে বেসিক্যালি আমরা টাইমিং ডায়াগ্রাম দিয়ে কমপ্লিট করি। এটা রিকার্সিভ ফাংশন, খুব ছোট একটা ফাংশন হয় আর কি। ওকে, সো এটা গেল আমাদের ডিএফএস বা ডেপথ ফার্স্ট সার্চ, যে আমরা ট্রাভার্সালটা কিভাবে করি। সো এখন আমাদের দেখার প্ল্যান হচ্ছে আমরা যে বিএফএস এন্ড ডিএফএস এটার অ্যাপ্লিকেশন যে আসলে কোথায় অ্যাপ্লাই করতে পারি। সো আমরা ফার্স্টে যেটা দেখবো টপোলজিক্যাল অর্ডারিং বা টপ সর্ট বলি আমরা এটাকে, ইন শর্ট টপোলজিক্যাল অর্ডারিং। সো এইখানে আমরা আসলে বিএফএস ডিএফএস অ্যাপ্লাই করতে পারি। টপোলজিক্যাল অর্ডারিং এর একটা সুন্দর এক্সাম্পল হচ্ছে আপনাদের কোর্স, তাই না? ওই যে কোর্সের একটা প্রিরিকুইজিট থাকে প্রতিটা কোর্সেরই। ধরেন আমি যদি বলি আপনি আইসিএস করবেন, আইসিএস এর কোনো প্রিরিকুইজিট কি আছে আপনাদের? বলেন তো। ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সিস্টেমস, এটা কোনো প্রিরিকুইজিট কিন্তু নাই, তাই না? কোনো প্রিরিকুইজিট নাই এটা। ওকে, এখন ধরুন আপনি কোর্স করতে যাচ্ছেন এসপিএল। এসপিএল এর প্রিরিকুইজিট আছে? ইয়েস অর নো? আছে স্যার, আইসিএস। আইসিএস হচ্ছে এসপিএল এর প্রিরিকুইজিট, তাই না? তাহলে আমরা বলতে পারি যে আইসিএস করার পর আমি এসপিএল এর দিকে যেতে পারবো। হ্যাঁ, কার্ভটা হচ্ছে এইদিকে, যে যার উপর ডিপেন্ডেন্ট। ওকে, তার মানে হচ্ছে আইসিএস এর উপর ডিপেন্ডেন্ট হচ্ছে এসপিএল। তার মানে যে ডিপেন্ডেন্ট তার দিকে বেসিক্যালি একটা তীর থাকবে, ওইখান থেকে আসতেছে। আবার দেখেন আমাদের যে ওপি করার জন্য ধরে নিচ্ছি এসপিএল করা লাগে, ধরে নিচ্ছি। আবার ধরে নিচ্ছি যে ও ডিএসএ 1 করার জন্য ওপি লাগবে, ধরে নিলাম এটাও। দেন আমরা চিন্তা করতে পারি ডিএসএ 2 করার জন্য ডিএসএ 1 প্রয়োজন হবে। আবার ধরে নিচ্ছি যে এআই কোর্সটা করার জন্য আপনার ডিএসএ 2 এর নলেজ লাগবে, এআই করার জন্য ডিএসএ 2 লাগবে। এখন ধরেন আমি আরেকটা জিনিস অ্যাড করলাম এখানে, বললাম আপনার এআই করার জন্য স্ট্যাটও লাগবে, স্ট্যাট। ওকে, সো আপনাদের যে কোর্সের প্রিরিকুইজিট গুলা সেগুলোকে আমরা চাইলে এরকম গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে যে ডিপেন্ডেন্ট তার দিকে হচ্ছে একটা আর্ক থাকবে, আর যে ফ্রি তার থেকে আসলে আর্কটা যাবে ওইদিকে। এখন বলেন তো, আপনাকে আমি ধরেন ফার্স্ট সেমিস্টারে ভার্সিটি ভর্তি করাই দিচ্ছি। ওকে, ফার্স্ট সেমিস্টারে ইউনিভার্সিটি ভর্তি করানোর পরে এখন আপনাকে আমি বললাম, আচ্ছা একটু তার আগে একটু বলে রাখি যে এই ওপির জন্য এই এজটাকে বলা হয় ইনকামিং এজ। এইটা ওপির দিকে আসতেছে, তাই এটাকে আমরা বলি ইনকামিং এজ। আর ওপি থেকে যেটা বের হচ্ছে এটাকে আমরা বলি আউটগোয়িং এজ, আউটগোয়িং এজ। তার মানে যেটা একটা নোটের দিকে আসবে, যে তীরগুলা, সেগুলোকে আমরা বলি ইনকামিং এজ, মানে আমার দিকে আসতেছে। আর যেগুলো আমার থেকে বের হচ্ছে সেগুলোকে আমি বলতেছি আউটগোয়িং এজ। একটা পার্টিকুলার নোট থেকে যেগুলো বের হয় সেগুলোকে বলতেছে আউটগোয়িং এজ। এখন ধরেন আপনাকে আমি ফার্স্ট ট্রাইমেস্টারে ইউওতে ভর্তি করাই দিচ্ছি, একদম ফার্স্ট সেমিস্টারে বা প্রথম ট্রাইমেস্টার। বলেন তো আপনি প্রথম ট্রাইমেস্টারে এসে কোন কোর্সগুলো করতে পারবেন? স্যার এখানে আইসিএস আর স্ট্যাট করতে পারবো। আচ্ছা, ভেরি গুড। আইসিএস আর স্ট্যাট বলছেন, কেন বলছেন বলেন তো আইসিএস আর স্ট্যাট? স্যার এখানে কোনো ইনকামিং এজ নাই, এই কারণে। তার মানে আইসিএস আর স্ট্যাট কারোর উপর ডিপেন্ডেন্ট না। এই দুইটা কোর্স হচ্ছে ফ্রি কোর্স আমার, তাই না? জি স্যার। রাইট, এটা কারোর উপর ডিপেন্ডেন্ট না। তার মানে আমি যখন ফার্স্ট সেমিস্টার ইউতে ভর্তি হলাম, যদি এইটা হয় আমার সেই গ্রাফটা, যেটা কোর্স প্রিরিকুইজিট গ্রাফ, সেখানে কিন্তু আমি ঢুকেই আইসিএস আর স্ট্যাট একই ট্রাইমেস্টার করে ফেলতে পারবো। ওকে, কিন্তু কোনোভাবেই আমি আইসিএস কমপ্লিট, আচ্ছা ধরেন আমি ফার্স্ট সেমিস্টারের পরে ধরে নিচ্ছি যে আমি স্ট্যাট করে ফেলছি, আমার স্ট্যাট করা ডান, আইসিএসও করে ফেলছি, আইসিএস করে ফেললাম, আইসিএস করাও ডান। বলেন তো আমি কি সেকেন্ড ট্রাইমেস্টারেই এআই করতে পারবো? না স্যার। কেন পারবো না? স্যার তার ইনকামিং এজ আছে, যেমন ডিএসএ 2 থেকে সেটা আসছে। হ্যাঁ, তার মানে আমি ডিএসএ 2 করার আগে কোনোভাবেই কিন্তু এআই কোর্সটা করতে পারবো না। উই আর নট অ্যালাউড টু ডু দ্যাট। ওকে,
সো এখন দেখেন এটা হচ্ছে আসলে ইন্টারেস্টিং বোঝার জিনিসটা এখানে, যে আমি একটা জিনিস করার আগে কিন্তু কখনোই আরেকটা কাজ করতে পারতেছি না। সো তার মানে হচ্ছে একটা কাজ কমপ্লিট করার পর আমি আরেকটা কাজ করতে পারবো, এবং এই যে কাজের গুলো যে রিলেশনশিপ, যে একটার উপর একটা ডিপেন্ডেন্সি, এই ডিপেন্ডেন্সিটা আমি চাইলে গ্রাফ দিয়ে দেখাতে পারি। অ্যান্ড গ্রাফ দিয়ে যখন রিপ্রেজেন্ট করতেছি, এই যে এজটা, এই এজটা হচ্ছে যার দিকে থাকে সে হচ্ছে ডিপেন্ডেন্ট, আর যার থেকে আসে সে হচ্ছে ফ্রি, মানে তার উপর ডিপেন্ডেন্ট হচ্ছে পরেরটা। যদি আমি বলি এ থেকে বিতে একটা আর্ক আছে এরকম, তাহলে আমি মিন করতেছি বি ইজ ডিপেন্ডেন্ট অন এ, বি ইজ ডিপেন্ডেন্ট অন এ, এটা আমরা হচ্ছে মিন করতেছি এইখানে। ওকে, তাহলে আর্কটা দেখে আসলে বুঝতে হয় জিনিসটা। এখন দেখেন আমাকে যদি এই কোর্সগুলো দেওয়া হয়, টপোলজিক্যাল অর্ডারিং আসলে কি, টপোলজিক্যাল অর্ডারিং যে কাজটা করে, এরকম ধরনের গ্রাফ তো ছোট গ্রাফ, আমি খুব ইজিলি চোখে দেখে বুঝতে পারতেছি, চোখে দেখে ইজিলি বের করা যাচ্ছে আসলে কোনটার পর কোন কোর্স আমি করব, তাই না? বা এখন ধরেন গ্রাফের সাইজ অনেক বড়, আপনার ধরেন 500টা কোর্স দেয়া আছে, ধরেন অনেকগুলো কোর্স, 500টা কোর্স আছে, এবং এই সবগুলো কোর্সের মধ্যেই এরকম রিলেশনশিপ আছে, প্রিরিকুইজিট রিলেশনশিপ আছে। তাইলে এখন এই কাজটা আপনার করার জন্য আসলে কে করে দিবে? এখন করার জন্য আমার লাগবে অ্যালগরিদম, লাগবে কম্পিউটার। ওকে, কম্পিউটার লাগবে, কম্পিউটার আমার কাজটা করে দিবে। সো এইটার জন্য যে স্পেশালাইজড অ্যালগরিদম সেটা হচ্ছে বেসিক্যালি টপোলজিক্যাল অর্ডারিং। টপোলজিক্যাল অর্ডারিং সে আসলে আপনাকে বলে যে আপনি কোন অর্ডারে কাজগুলা করলে আপনি সবগুলা কাজ কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, মানে কোন অর্ডারে, ধরেন আপনি একটা কাজই করতে পারবেন। ওকে, তাহলে সে আপনাকে বলবে আপনি কোন অর্ডারে কাজগুলা করলে আপনি সবগুলা কাজ কমপ্লিট করতে পারবেন। ফর এক্সাম্পল একটা সিনারিও বলি, মনে করেন এখানে আছে এ বি সি, তিনটা টাস্ক মনে করেন। এখন বি করার জন্য আগে এ কমপ্লিট করতে হবে, আবার সি করার জন্য বি কমপ্লিট করতে হবে। ধরেন আপনার এই সিনারিওটা, ধরেন আপনি টপোলজিক্যাল অর্ডারিং এর মধ্যে এটা দিলেন, তখন টপোলজিক্যাল অর্ডারিং আপনাকে আউটপুট দিবে যে তুমি এই অর্ডারের কাজগুলো করলে সবগুলা কাজ কমপ্লিট করতে পারবা। এ বি সি, এই অর্ডারের কাজগুলো কমপ্লিট করো, এরপর আগে এ করবা, তারপর বি করবা, তারপর সি করবা। সো এইটা হচ্ছে টপোলজিক্যাল অর্ডারিং এর আইডিয়া বা কনসেপ্ট, যে আমরা কিভাবে আসলে কাজটা করতে চাই। এখন আপনি বলতে পারেন স্যার এটা তো অন্যরকম হইতে পারে, কেমন হতে পারে? সাপোজ মনে করেন সাপোজ এ বি সি তিনটা কাজ আছে, আরেকটা কাজ ধরলাম হচ্ছে ডি, আরেকটা ধরলাম হচ্ছে ই, এরকম কাজগুলো ধরলাম। এখন ধরেন এইটা 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 এইটা, ধরেন এরকম একটা গ্রাফ আছে আমার। তার মানে দেখেন এই গ্রাফটা কি বলতেছে, এই গ্রাফটা বলতেছে যে বি কাজ করার জন্য এ কাজ কমপ্লিট করে আসতে হবে, আবার ডি করার জন্য বি করতে হবে, ডি করার জন্য শুধু বি না ইও কমপ্লিট করতে হবে, আবার বলতেছে সি করার জন্য বি আর ডি কমপ্লিট হয়ে আসতে হবে। এটা একটু কমপ্লেক্স গ্রাফ, তাই না? এখন দেখেন এখানে আমি কি করতে পারি, আমি যেহেতু দেখতেছি আগে দুইটাই ফ্রি, এও ফ্রি ইও ফ্রি, আমি আগে এ দিয়ে শুরু করতে পারি, অথবা আমি ই দিয়ে শুরু করতে পারি। ওকে, এখন ধরেন আমি এ দিয়ে শুরু করার পর পরে হয়তো ই কমপ্লিট করলাম, বা ই দিয়ে শুরু করার পর হয়তো এ কমপ্লিট করলাম, এই দুটো আমার কমপ্লিট হয়ে গেল মনে করেন। ওকে, এই দুটো আমার ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবো। ধরেন এইটা কমপ্লিট, এইটাও আমি কমপ্লিট করে ফেলবো। এবার দেখেন এখন কি কি ফাঁকা হয়ে গেছে, এখন এখন শুধু খালি আসছে শুধুমাত্র বি। এখানে এই সিচুয়েশনে কিন্তু আমি বি ছাড়া আর কাউকে নিতে পারবো না। তো আমি ধরেন বি কে নিলাম, বি কমপ্লিট করলাম। ওকে, এবার দেখেন বিও ধরেন কমপ্লিট হয়ে গেল। এবার দেখেন এই সিনারিওতে কিন্তু আমি ডি ছাড়া আর কাউকে নিতে পারবো না। তো আমি ধরেন ডি কমপ্লিট করলাম, তারপর হচ্ছে আমি সি কমপ্লিট করব। এখন আপনি বলতে পারেন স্যার এখানে দুইটা সিকোয়েন্সই পসিবল, তো আমি উপরটাও করতে পারি নিচেরটাও করতে পারি। দ্য অ্যান্সার ইজ ইয়েস, ইয়েস, এখানে দুইটাই পসিবল। এই জন্য বলা হয় যে টপোলজিক্যাল অর্ডারিং এ এই অর্ডারের সিকোয়েন্সটা ডিফারেন্ট হইতেই পারে, কোনো সমস্যা নেই তাতে। ঠিক আছে, বাট অর্ডারটা এরকম ডিফারেন্ট আসতে পারে, কোনো সমস্যা নেই তাতে। কিন্তু যেই জায়গাটা ফিক্স থাকার কথা, যেমন এই জায়গাটা কিন্তু এখানে ফিক্স থাকবেই, আপনি যতবারই রান করেন না কেন টপোলজিক্যাল অর্ডারিং, প্রতিবার এই পার্টটা সবসময় ফিক্স থাকবে। যেখানে মাল্টিপল অপশন থাকে সেখানে আমি চাইলে এটা চেঞ্জ করতে পারি। এটা আমার ওই যে ভিজিটেড সিকোয়েন্সের মতোই, এটা চেঞ্জ হইতে পারে। তার মানে টপোলজিক্যাল অর্ডারিং এ ফিক্সড কোনো সিকোয়েন্স থাকবে এটা নেসেসারি না, সিকোয়েন্সও চেঞ্জ হতে পারে। তাহলে আমরা যেটা বুঝলাম যে আমরা যদি একটা গ্রাফ রিপ্রেজেন্টেশন দেওয়া থাকে যেখানে হচ্ছে ডিপেন্ডেন্সি রিপ্রেজেন্টেশন, যে কে কার উপর ডিপেন্ডেন্ট, টপোলজিক্যাল অর্ডারিং আমাকে হেল্প করে কোন সিকোয়েন্সে আমি কাজগুলো করলে সবগুলো কাজ কমপ্লিট করতে পারবো এটা খুঁজে বের করতে, ডিপেন্ডেন্সিটা মেনটেন করে। ওকে, এখন চলেন আমরা দেখি যে কোন সিনারিওতে আসলে আমরা টপোলজিক্যাল অর্ডারিং করতে পারবো না। ফর এক্সাম্পল, বা আমরা কখন আসলে অর্ডারিং করতে পারি না। ধরেন আমি চিন্তা করলাম
এরকম একটা গ্রাফ যেখানে কোনো ডিরেকশন দেয়া নাই। এখন আপনি বলেন তো আপনি এখানে কোন কাজটা আগে শুরু করবেন? বলতে পারবো কোন কাজ আগে শুরু করবো এখানে? না স্যার, কেন বলতে পারবো না জাহিদ? স্যার এখানে মানে আমি হচ্ছে কোন মানে কোনটাতে কোনটার উপর ডিপেন্ড হবে এটা তো বলা নাই। এটা বলা নাই, তার মানে অ্যাম্বিগিউটি আছে, তাই না? সো এই ক্ষেত্রে আমি বেসিক্যালি করতে পারবো না, অ্যাম্বিগিউটি আছে এখানে। অ্যাম্বিগিউটি, হ্যাঁ অ্যাম্বিগিউটি আছে এখানে। ওকে, সো অ্যাম্বিগিউটি আছে এখানে, এটা আমি করতে পারবো না। আবার দেখেন যদি আপনার এমন হয় এ বি অ্যান্ড সি, এ বি এর বা বি এর উপর ডিপেন্ডেন্ট, সি বি এর উপর ডিপেন্ডেন্ট, এ সি এর উপর ডিপেন্ডেন্ট, যদি এই সিনারিও হয় তাহলে কি আমি করতে পারবো? কোনটা দিয়ে শুরু করতে পারবো এখানে? মানে বি হচ্ছে এর উপর ডিপেন্ডেন্ট, সি বি এর উপর ডিপেন্ডেন্ট, এ সি এর উপর ডিপেন্ডেন্ট। একটা সার্কুলার রিলেশনশিপ তৈরি হয়েছে, একটা সাইকেল তৈরি করে, একটা সাইকেল ফর্ম করতেছে। বলেন তো এই সিনারিওতে কি আমি টপোলজিক্যাল অর্ডারিং করতে পারবো যে কোনটা দিয়ে শুরু করব? না স্যার। পারতেছি না। তার মানে সাইকেল থাকলেও পারবো না, অ্যাম্বিগিউটি থাকলেও পারবো না, তাই না? এই দুটো হচ্ছে আমার কন্ডিশন। তাহলে আমার গ্রাফটাকে অবশ্যই কি হইতে হবে? গ্রাফটাকে অবশ্যই ডিরেক্টেড গ্রাফ হইতে হবে, ডিরেক্টেড। আরেকটা হচ্ছে গ্রাফটাকে অবশ্যই অ্যাসাইক্লিক হইতে হবে। এই জন্য বলা হয় যখন আমরা টপোলজিক্যাল অর্ডারিং করতে চাই তখন গ্রাফটাকে অবশ্যই হইতে হবে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, বা ইন শর্ট আমরা এটাকে বলি হচ্ছে ড্যাগ। ড্যাগ ড্যাগের ফুল ফর্ম হচ্ছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। এইটা হচ্ছে প্রিরিকুইজিট যেটা আমার লাগবে হচ্ছে একটা গ্রাফে টপোলজিক্যাল সর্টিং অ্যাপ্লাই করার জন্য বা টপোলজিক্যাল অর্ডারিং অ্যাপ্লাই করার জন্য। ওকে, সেটা হচ্ছে প্রিরিকুইজিট। এখন যদি সাইকেল কি, গ্রাফে সাইকেল কাকে বলে যদি মনে না থাকে আমি একটু জাস্ট রিক্যাপ করতেছি। সো মনে করেন আপনার কাছে একটা গ্রাফ আছে এ বি সি ডি ই, এইটা হচ্ছে আমার পাথ, ঠিক আছে? গ্রাফের সাইকেল হচ্ছে গ্রাফের যে কোনো একটা নোড থেকে, গ্রাফের যে কোনো একটা নোড থেকে আমি যদি যাত্রা শুরু করে সেই নোডে আবার ব্যাক করতে পারি, মেইনটেনিং দ্যাট আমি একটা পাথ মাল্টিপল টাইম ভিজিট করি নাই, তাই বেসিক্যালি সেটাকে বলা হয় সাইক্লিক গ্রাফ। ওকে, গ্রাফের যে কোনো একটা নোড থেকে যাত্রা শুরু করে যদি আমি, বা গ্রাফে যদি এমন কোনো নোড থাকে, যেই নোড থেকে যাত্রা শুরু করে আমি আবার সেই নোডে ব্যাক করতে পারি এবং কোনো পাথ আমি একবারের বেশি ভিজিট করি নাই, আমি তখন তাকে বলতেছি সাইক্লিক গ্রাফ। এটা ট্রু ফর বোথ ডিরেক্টেড গ্রাফ অ্যান্ড আনডিরেক্টেড গ্রাফ। একটা নোড থেকে যে কোনো গ্রাফে যদি কোনো একটা নোড থাকে যে নোড থেকে যাত্রা শুরু করে আমি সেই নোডে আবার ব্যাক করতে পারি, মেইনটেনিং দ্যাট একই পাথ মাল্টিপল টাইম ট্রাভার্স করি নাই, তাহলে সেটাকে আমরা বলতেছি সাইক্লিক গ্রাফ। একটু বলতে পারবেন যে আমি রাইট সাইডে যে গ্রাফটা ড্র করছি, এই গ্রাফটা এটা কি সাইক্লিক গ্রাফ নাকি অ্যাসাইক্লিক গ্রাফ? স্যার অ্যাসাইক্লিক। কেন অ্যাসাইক্লিক মনে হয়েছে? স্যার আমি যদি এ থেকে স্টার্ট করি তাহলে তো আমি এতে আর ব্যাক করতে পারতেছি না। যদি এমন কোনো নোড থাকে যেখান থেকে যাত্রা শুরু করে সেখানে ব্যাক করা যায়, এমন যে কোনো নোড থাকতে পারে। চিন্তা করেন তো আমি যদি সি থেকে যাত্রা শুরু করি, আমি কি সিতে ব্যাক করতে পারবো আবার? জি স্যার, সির ক্ষেত্রে পারবো। তার মানে ওই কন্ডিশনটা ওইটাই। কন্ডিশনটা এটা না যে আসলে সবগুলা নোড ইনভলভ হইতে হবে সাইকেলের মধ্যে, সবগুলা নোডকে ইনভলভ থাকা নেসেসারি না। যদি গ্রাফের কোনো একটা এই কন্ডিশনটা যদি সত্যি হয়, যদি এমন কোনো নোড থাকে গ্রাফে যেখান থেকে যাত্রা শুরু করে আমি সেখানে আবার ব্যাক করতে পারি, নো ম্যাটার হোয়াট, কয়টাকে ট্রাভার্স করতেছি বা কয়টা কানেক্টেড এখানে, এমন কোনো কন্ডিশন নাই। যদি একটা পার্টিকুলার নোড থাকে যেখান থেকে যাত্রা শুরু করে আমি সেখানে আবার ব্যাক করতে পারি, মেইনটেনিং দ্যাট একই পাথ আমি দুইবার ভিজিট করি নাই, তখনই তাকে বলতেছে সাইক্লিক গ্রাফ। যেমন দেখেন এইখানের ক্ষেত্রে আমি যদি সি থেকে যাত্রা শুরু করি তাহলে কিন্তু আমি এই পাথ হয়ে আমি আবার সিতে ব্যাক করতে পারতেছি, তার মানে এটা একটা সাইক্লিক গ্রাফ।
গ্রাফের যখন সাইক্লিক বলতেছি সবগুলো নোড ইনভলভ হওয়া নেসেসারি না যে সবগুলো নোড কানেক্টেড সাইকেল হইতে হবে। যদি কোনো একটা পার্টিকুলার সাবগ্রাফ নিয়েও সাইকেল তৈরি করে তখনও তাকে আমরা বলি হচ্ছে একটা সাইক্লিক গ্রাফ। তার মানে এখানে দেখেন গ্রাফ, এখানে সাইকেল কোন জায়গাটুকু, এখানে সাইকেল শুধু এই জায়গাটুকুর মধ্যে, তাও এটা একটা সাইক্লিক গ্রাফ। যদি এমন একটা সাইকেলও থাকে তখন তাকে আমরা সাইক্লিক গ্রাফ বলি। ওকে, সো দেখেন মানে এটা কেন সাইক্লিক বা আপনি কেন এখানে অ্যাপ্লাই করতে পারবো না। ধরেন আপনি এখান থেকে শুরু করলেন যাত্রা, যে আপনার এ তো ফাঁকা, তাহলে আপনি এ থেকে যাত্রা শুরু করলেন, তাহলে এ কমপ্লিট করে ফেলছি আমরা, তাহলে দেখেন এবার বি ফাঁকা হয়ে যাবে, তাহলে বি থেকে যাত্রা শুরু করলাম। দেখেন বি কমপ্লিট করার পর কিন্তু আমার কাছে আর কোনো অপশন নাই, কারণ সি ডি এর, ডি হচ্ছে সি এর উপর ডিপেন্ডেন্ট, ই ডি এর উপর ডিপেন্ডেন্ট, সি আবার ই এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে আমি কাকে দিয়ে শুরু করবো, কোনো ওয়ে আমার কাছে নেই। সো এই ক্ষেত্রে আমি কোনো টপোলজিক্যাল অর্ডারিং করতে পারবো না। তার মানে একটু মনে রাখবেন, টপোলজিক্যাল অর্ডারিং করার জন্য অবশ্যই গ্রাফটাকে হইতে হবে ডিরেক্টেড, গ্রাফটাকে হইতে হবে অ্যাসাইক্লিক। এই দুইটা কন্ডিশন যদি মেনটেন করে তখন আমি সেখানে টপোলজিক্যাল অর্ডারিং অ্যাপ্লাই করতে পারি। তার মানে একটা গ্রাফে সাইকেল আছে কিনা এটাও চাইলে আপনি খুঁজে বের করতে পারেন টপোলজিক্যাল অর্ডারিং এর মাধ্যমে। ওকে, সেটা আমরা দেখবো আসলে কিভাবে করা হয়। সো বিফোর স্টার্টিং আমি একটু ওভারভিউ দেই টপোলজিক্যাল অর্ডারিংটা কিভাবে কাজ করে। অলরেডি যদিও বুঝে গেছেন, বাট একটা ফর্মাল ওভারভিউ দেই আমি। মনে করেন আমার কাছে কিছু নোটস আছে এরকম এ বি সি ডি ই, ঠিক আছে, সে এমন কিছু নোট আমার কাছে আছে। ওকে, ধরেন এটা আমার কাজ। ওকে, তো এখন যদি আমাকে বলা হয় এখানে টপোলজিক্যাল অর্ডারিং করার জন্য, সো আমরা ফার্স্টে যেটা লাগে আমাদের সেটা হচ্ছে ইনকামিং এজ কাউন্ট লাগে। ইনকামিং এজ কাউন্ট লাগে, যে কার দিকে ইনকামিং এজ কয়টা। সো ধরেন আমরা নোট আর হচ্ছে কাউন্টটা রেখে দিলাম। দেখেন এখানে এর জন্য ইনকামিং এজ কয়টা, 0টা, এর দিকে কোনো ইনকামিং এজ আসে নাই। বি এর দিকে কয়টা, বি এর দিকে হচ্ছে একটা, সি এর দিকে 2টা, ডি এর দিকে কয়টা, ডি এর দিকে হচ্ছে 2টা, আর ই এর দিকে আছে হচ্ছে একটা ইনকামিং এজ। ঠিক আছে, যাদের দিকে কোনো ইনকামিং এজ নাই তারা হচ্ছে ফ্রি, তাদের কোনো ডিপেন্ডেন্সি নাই কারোর উপর। তো সেটাকে আমি আসলে পিক করতে পারি কাজ করার জন্য। যেমন এখানে দেখেন এর কোনো ইনকামিং এজ নাই, তার মানে এ হচ্ছে ফ্রি, তাহলে আমরা এটাকে দিয়ে যাত্রা শুরু করতে পারি। ধরুন আমি এ থেকে যাত্রা শুরু করলাম, এ কমপ্লিট করে ফেলছি। এখন যদি আমি এ কমপ্লিট করে ফেলি তাহলে আমার সিকোয়েন্সে এটাকে আমি অ্যাড করি, টপ সর্টের সিকোয়েন্স, টপোলজিক্যাল অর্ডারিং এর সিকোয়েন্স, আমরা এটাকে অ্যাড করলাম। এবার দেখেন এ করার পরে যদি এ করে ফেলি তাহলে তো এই যে বি থেকে এর একটা মানে বি ছিল এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে এই পাথটা চলে যাচ্ছে আমার। যেমন আমি যদি আইসিএস করে ফেলি তাহলে কিন্তু এসপিএলটা আমি করতে পারবো, এখন এসপিএল ফ্রি হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমি যদি এসপিএল করে ফেলি তাহলে কিন্তু ওপি আমার জন্য ফ্রি হয়ে যাবে। তেমনি যখন আমি এ করে ফেলছি বি এর কিন্তু একটা ইনকামিং এজ কমে যাবে, কারণ বি ছিল এর উপর ডিপেন্ডেন্ট। ওকে, এর উপর আর কে ডিপেন্ডেন্ট ছিল, এর উপর ডিপেন্ডেন্ট ছিল সি, তাহলে সি এরও একটা ইনকামিং এজ কমে যাবে, সেটা হয়ে যাবে হচ্ছে 1। তার মানে এর উপর যারা যারা ডিপেন্ডেন্ট ছিল বা এর নেইবার যারা, তাদের ইনকামিং এজ কাউন্ট একটা করে কমে যাবে। ওকে, কারণ যেহেতু এ কমপ্লিট করে ফেলছি তাহলে ওই এর ডিপেন্ডেন্সিটা বাদ হয়ে যাবে এখন, তাহলে বিআরসি এখন একটা করে ডিপেন্ডেন্সি হারাইল, মানে তারা ডিপেন্ডেন্ট না এখন এর উপর। আচ্ছা, এখন দেখেন এই সিনারিওতে কে খালি এখন বা কাজ করতে পারবে কাকে নিয়ে, বলেন তো এখন আমি কাকে নিয়ে কাজ শুরু করতে পারবো, এই সিনারিওতে কাকে নিয়ে কাজ শুরু করতে পারবো? স্যার বি কে নিয়ে। হ্যাঁ, বি কে নিয়ে। তো আমি বি কে নিয়ে যাত্রা শুরু করলাম মনে করেন, কারণ বি এর ইনকামিং এজ কাউন্ট হচ্ছে 0, বি হচ্ছে ফ্রি, তাই না, তাহলে বি কে আমি নিলাম। এবার দেখেন বি এর নেইবার কে কে বা বি এর উপর ডিপেন্ডেন্ট ছিল কে কে, বি এর উপর ডিপেন্ডেন্ট ছিল সি আর ডি, তাহলে যেহেতু বি এর উপর ডিপেন্ডেন্ট ছিল সি আর ডি, যেহেতু বি কমপ্লিট হয়ে গেছে তাহলে এই ডিপেন্ডেন্সি আর গুলো চলে যাচ্ছে, তাহলে সি এর ইনকামিং এজ কাউন্ট একটা কমে হবে 0, আর ডি এর ইনকামিং এজ কাউন্ট একটা কমে হবে হচ্ছে 1, যেহেতু একটা ডিপেন্ডেন্সি আমার গন, মানে ওটা চলে যাচ্ছে। এবার দেখেন এই সিনারিওতে আমি আসলে কাকে নিয়ে যাত্রা শুরু করতে পারি, আমি সি কে নিয়ে যাত্রা শুরু করতে পারি, কারণ সি এর ইনকামিং এজ কাউন্ট এখন 0 হয়ে গেছে, যে ও এখন কারোর উপর আর ডিপেন্ডেন্ট না, কারণ ওর ডিপেন্ডেন্স ছিল এ আর বি এর উপর, দুইটাই কমপ্লিট করে ফেলছি আমরা। এবার আমি সি থেকে যাত্রা শুরু করলাম বা সি কে নিলাম। এবার দেখেন সি এর উপর যারা যারা ডিপেন্ডেন্ট, সি এর উপর যারা যারা ডিপেন্ডেন্ট তাদের ইনকামিং এজ কাউন্ট একটা করে কমে যাবে। সো সি এর উপর ডিপেন্ডেন্ট হচ্ছে গিয়ে ডি, তাহলে ডি এর ইনকামিং এজ কাউন্ট একটা কমে হয়ে যাবে হচ্ছে 0।
তাহলে আমরা এবার তাহলে আমরা ডিকে ধরতে পারি, ডিকে ধরলাম মনে করেন। তাহলে এবার ডিও যদি কমপ্লিট করে ফেলি, ডি এর উপর যারা যারা ডিপেন্ডেন্ট তাদের ডিপেন্ডেন্সি একটা করে কমে যাবে। যেমন ডি এর উপর ডিপেন্ডেন্ট ছিল ই, তাহলে ই এর একটা কমে গেল 0। এবার আমি ই কে নিতে পারি, এই যে ই কে আমি নিয়ে নিলাম। তাহলে আমার দরকার ট্র্যাক করা সেটা হচ্ছে ইনকামিং এজ কাউন্টটা, আসলে কার ইনকামিং এজ কাউন্ট কত। যদি দেখি কারো ইনকামিং এজ কাউন্ট 0 হয়ে গেছে, সেটাকে আমি নিব, বা সেটা এখন ফ্রি কাজ করার জন্য আমি নিয়ে কাজ করতে পারি। ওকে, যদি মাল্টিপল অপশন থাকে যে মাল্টিপল জিনিসের 0 হয়ে গেছে, তখন আমি যে কোনো একটাকে র্যান্ডমলি পিক করতে পারি, কোনো সমস্যা নেই তাতে। ওকে, তো এইটা হচ্ছে আমার সেই টপোলজিক্যাল অর্ডারিং এর সিকোয়েন্স। এটাকে আমরা বলি টপ সর্ট সিকোয়েন্স। টপ সর্ট সিকোয়েন্স, তার মানে এই সিকোয়েন্সের মাধ্যমে আমি সেটা টপোলজিক্যাল অর্ডারিং করতে পারি বা টপোলজিক্যাল অর্ডারিং করা যায়। তার মানে একটু মনে রাখেন, টপোলজিক্যাল অর্ডারিং এর সিকোয়েন্স কিন্তু যে একটাই হবে ম্যান্ডেটরি না, এইটা ভ্যারি করতে পারে। ফর এক্সাম্পল, যদি এই সিনারিও হয় এ বি সি, তাহলে এটার জন্য কিন্তু সিকোয়েন্স হইতে পারে এ বি সি অথবা হইতে পারে এ সি বি, দুইটাই কারেক্ট। বা কিন্তু যদি সিনারিওটা এমন হয় এ বি সি এমন, তাহলে কিন্তু আর মাল্টিপল হবে না, সেই ক্ষেত্রে হবে এটা হচ্ছে এ বি সি, অবশ্যই এটা হবে সেই ক্ষেত্রে। ওকে, এটা হচ্ছে তাহলে সিনারিও ওয়াইজ ভ্যারি করে। বাট যদি আমি ইন জেনারেল বলি, ইন জেনারেল টপোলজিক্যাল অর্ডারিং এর সিকোয়েন্স ডিফারেন্ট হইতে পারে কিনা, দ্য অ্যান্সার ইজ ইয়েস। টপোলজিক্যাল অর্ডারিং এর সিকোয়েন্স ডিফারেন্ট হইতে পারে। আর স্পেশাল কেস কোনটা, যে কখন ডিফারেন্ট হবে না, যদি এই কেসটা হয়, এরকম একটা সিনারিও যদি অকার করে, সেই ক্ষেত্রে আসলে কখনোই সেটা ডিফারেন্ট কোনো কেস আসবে না। ওকে, সো এখন আমরা দেখি আমরা যে বিএফএস আর ডিএফএস অ্যাপ্লাই করে, বিএফএস অথবা ডিএফএস, আমরা আসলে বিএফএস দিয়ে করব, আপনি যারা ডিএফএস দিয়েও সিমুলেট করতে পারেন, আউটকাম আলটিমেটলি আপনাদের সেমই আসবে, সিকোয়েন্সটাই আমরা পাবো। ঠিক আছে, বিএফএস আর ডিএফএস দিয়ে আসলে আমরা এই কাজটাই কিভাবে করতে পারি সেটা আমরা একটু দেখতে চাই, যে টপোলজিক্যাল অর্ডারিং ইউজিং ব্রেথ ফার্স্ট সার্চ বা বিএফএস একটা অ্যাপ্লিকেশন আমরা দেখতেছি এখানে। চলেন আমরা শুরু করি। সো মনে করেন আমরা যদি করতে চাই এটা, যে টপোলজিক্যাল অর্ডারিং, টপোলজিক্যাল অর্ডারিং ইউজিং বিএফএস বা ব্রেথ ফার্স্ট সার্চ। বিএফএস এর মাধ্যমে আমরা টপোলজিক্যাল অর্ডারিং করতে চাই গ্রাফের মধ্যে। ঠিক আছে, চলো আমরা একটু দেখি এখানে। সো 0 1 2 3 4 5। তাহলে মনে করেন 0 থেকে টার্ক আছে এখানে, এখানে টার্ক আছে, এখানে আর্ক বা এজ, ওকে ঠিক আছে। সে এমন একটা গ্রাফ আমার কাছে আছে, এটা কিন্তু ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। ওকে, এটা ডিরেক্টেড এন্ড অ্যাসাইক্লিক গ্রাফ, এখানে কোনো সাইকেল তৈরি হয়, এটা ড্যাগ। ওকে, সো ফার্স্ট অফ অল আমার লাগবে, যেহেতু আমরা বিএফএস অ্যাপ্লাই করতে চাই, আমাদের লাগবে একটা কিউ, তাই না? এটা কিউ লাগে আমাদের, কিউ। তাহলে কিউটা হচ্ছে একটা ফিফো ডেটা স্ট্রাকচার, ফার্স্ট ইন ফার্স্ট আউট ডেটা স্ট্রাকচার। আর কিউয়ের সাইজ কত হবে? ম্যাক্সিমাম সাইজ হবে হচ্ছে যে কটা ভার্টেক্স আছে সেই কটা। এখানে ভার্টেক্স আছে কয়টা? 2 4 6টা। 1 2 3 4 5 6, 0 1 2 3 4 5। আরেকটা লাগবে হচ্ছে আমাদের এখানে ফ্ল্যাগ দরকার নেই, ফ্ল্যাগের পরিবর্তে আমরা যেটা নিব ইনকামিং এজ কাউন্ট। ইনকামিং এজ কাউন্ট, কার ইনকামিং এজ কয়টা আছে, ঠিক আছে? ওইটার সাইজ হবে 6, যে কটা ভার্টেক্স, সবগুলো ভার্টেক্সের জন্য বের করতে চাই আমরা যে কার ইনকামিং এজ কাউন্ট কত। সো 1 2 3 4 5 6, 0 1 2 3 4 5। সো চলো আমরা ফার্স্টে এটা ফিল আপ করে ফেলি, ইনকামিং এজ কাউন্ট। ইনকামিং এজ কাউন্ট বলতেছে 0 এর জন্য ইনকামিং এজ কাউন্ট হচ্ছে 0টা, 1 এর জন্য কয়টা? একটা। 2 এর জন্য কয়টা? 2 এর জন্য একটা। 3 এর জন্য 2টা, 4 এর জন্য একটা, 5 এর জন্য হচ্ছে 2টা। এই যে এই অ্যারেটা কিভাবে ফিল আপ করছে এটা কি বোঝা গেছে? ইনকামিং এজ কাউন্ট বুঝতে পারছেন স্যার এটা? জি স্যার। আচ্ছা,
সো যে যে যার যে কটা ইনকামিং এজ আছে সেই কটা আমরা জাস্ট ফিল আপ করে ফেললাম। আর হচ্ছে একটা কিউ আছে আমাদের, কিউতে আমি ডেটাগুলো রাখবো পরবর্তীতে, এটা দেখবো আমরা কিভাবে রাখে, কেন আমার ফ্ল্যাগটা দরকার নেই। সো আমাদের দরকার হচ্ছে একটা কারেন্টলি কাকে আমি কমপ্লিট করতেছি, কারেন্ট নোডটা আসলে কে, এটা আগের মতো আমাদের লাগবে। আর সিকোয়েন্সটা আমরা রাখি, টপ সর্ট সিকোয়েন্সটা আসলে কোনটা। ওকে, এখন দেখেন বিএফএস বা ট্রাভার্সালে আমরা দেখছিলাম যে একটা স্টার্টিং পয়েন্ট দেয়া থাকা লাগে। বলতে পারবেন এখানে টপোলজিক্যাল অর্ডারিং করার সময় আমার কি স্টার্টিং পয়েন্ট দেয়া থাকা লাগবে, নাকি আমি ক্যালকুলেট বের করতে পারবো যে কোনটা আমার স্টার্টিং পয়েন্ট? টপোলজিক্যাল অর্ডারিং করার সময় কি আমার স্টার্টিং পয়েন্ট দেয়া থাকা লাগবে, নাকি আমি নিজেই ফিগার আউট করতে পারবো যে এখানে আসলে স্টার্টিং পয়েন্ট কোনটা? স্যার যেটার ইনকামিং এজ থাকবে না ওইটাই। হ্যাঁ, যেটা ইনকামিং এজ থাকবে না সেটাই হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট হওয়া উচিত। এখন সাবের একটু বলেন তো, যদি ইনকামিং এজ নাই এমন যদি মাল্টিপল থাকে তখন আমি কি করতে পারি? যে কোনো একটা নিয়ে কাজ করলে ইয়েস, যে কোনো একটা কাজ শুরু করতে পারি। ভেরি গুড, থ্যাংক ইউ সাবের। সো এখন দেখেন আমরা একটু খেয়াল করি যে একটু খেয়াল করেন এখানে এই অ্যারেটার দিকে তাকান। আমরা কাজ শুরু করিনি এখনো, কাজ শুরু করার আগে আমরা তাকাচ্ছি এই অ্যারেটার দিকে, এই ইনকামিং এজ কাউন্ট অ্যারেটার দিকে। একটু চোখ বুলায় দেখি যে কোনটা কোনটার জন্য ইনকামিং এজ কাউন্ট 0 আছে। যাদের জন্য ইনকামিং এজ কাউন্ট 0 তাদের সবাইকে আমি কিউতে পুশ করে দিব। সবাইকে, এটা মনে রাখেন, যাদের ইনকামিং এজ কাউন্ট 0 তাদের সবাইকে আমি কিউতে পুশ করে দিব। ওকে, সো দেখেন এইখানে শুধুমাত্র 0-র জন্য ইনকামিং এজ কাউন্ট 0, তাহলে আমি এক কাজ করি 0-কে আমি কিউতে পুশ করে দিই। আর কারোর জন্য কি 0 আছে? নাই। সো অ্যালগরিদম চালাতে চালাতে যদি দেখি কারোর জন্য 0 হয়ে গেছে একটা অ্যাট সার্টেন পয়েন্ট, কোন একটা পয়েন্টে কোন একটার জন্য ইনকামিং এজ কাউন্ট 0 হয়ে গেছে, তখন তাদেরকেও আমি বেসিক্যালি কিউতে পুশ করতে থাকবো বা কিউতে পুশ করে দিব। ওকে, শুধুমাত্র প্রথমবারই আমি সবার দিকে তাকাবো। প্রথমবার আমি সবার দিকে তাকালাম যে কে কে 0 আছে, যারা 0 আছে তাদের সবাইকে পুশ করে দিলাম। আর এরপর থেকে যারা আপডেট হয়ে 0 হবে তাদেরকে বেসিক্যালি আমি কিউতে পুশ করতে থাকবো। ওকে, একটু সিমুলেট করি তাহলে হচ্ছে বোঝাটা আরো ইজিয়ার হবে। তো প্রথমবার আমি পুরাটার দিকে তাকালাম, দেখলাম শুধু 0ই একমাত্র নোড যার জন্য হচ্ছে 0 আছে। তাহলে আমরা কাজ করি, আমরা এবার কিউ থেকে একটা করে এলিমেন্ট পপ করি। কিউ থেকে পপ করতে আসছি, সো পপ হবে ফার্স্টে 0-কে নিয়ে আসলাম আমরা কারেন্ট নোড হিসেবে। তার মানে 0-কে আমি ফার্স্ট কমপ্লিট করতেছি। ওকে, 0-কে কমপ্লিট করা শুরু করলাম। এখন 0 থেকে কেউ 0-র নেইবার আসলে কে কে, বা 0-র উপর ডিপেন্ডেন্ট কে কে? 0-র উপর ডিপেন্ডেন্ট হচ্ছে 1, 0-র উপর ডিপেন্ডেন্ট হচ্ছে 2। ক্লিয়ার? তাহলে 0-র উপর ডিপেন্ডেন্ট হচ্ছে 1 আর 2, বলতে পারি 0-র নেইবার হচ্ছে 1 আর 2। তাহলে যেহেতু 1 আর 2 0-র উপর ডিপেন্ডেন্ট, 0 যদি আমি কমপ্লিট করে ফেলি তাহলে 1 আর 2 এর একটা করে ডিপেন্ডেন্সি কমে যাবে। ওকে, ফর এক্সাম্পল ধরেন ওই যে এআই যেমন ডিপেন্ডেন্ট ছিল হচ্ছে স্ট্যাট আর ডিএসএ 2 এর উপর, তাই না? তাহলে আমি যদি স্ট্যাট কমপ্লিট করে ফেলি তাহলে কিন্তু এআই এর একটা ডিপেন্ডেন্সি কমে যাচ্ছে, বা একটা প্রিরেকুইজিট আমি কমপ্লিট করে ফেলতেছি। সো এই আইডিয়া থেকে আমি যেটা করতে পারি এখানে, আমি এখানে যে কাজটা করতে পারি, সো সিম্পলি 0 যেহেতু কমপ্লিট করতেছি, 0 নেইবার যারা বা 0-র উপর ডিপেন্ডেন্ট যারা, যেমন 1 আর 2 ডিপেন্ডেন্ট, 1 আর 2 এর ইনকামিং এজ কাউন্ট একটা করে কমে যাবে। তাহলে 1 এর একটা কমাই দিই, 1 এর একটা কমে হয়ে গেল 0। এখন দেখেন 1 এর একটা কমাই দেখছি 0 হয়ে গেছে, 1 এরটা কিন্তু 0 হয়ে গেছে। তাহলে যেটা করবো, যেহেতু 1 এরটা 0 হয়ে গেছে, 1-কে আমি পুশ করে দিলাম কিউতে। ওকে, এবার 2 এরটা কমাই, 2 এরটাও কমাই ফেললাম, 2 এরটা দেখলাম 0 হয়ে গেছে, তাহলে 2-কেও আমি কিউতে পুশ করে দিলাম। তাহলে দেখেন 1 আর 2 দুটোকে আমি কিউতে পুশ করে দিছি। সো 0-র নেইবার আর কেউ নাই, বা 0-র উপর ডিপেন্ডেন্ট আর কেউ নাই, সবারই আমি একটা করে কমাই দিছি। তার মানে যাকে আমি নিব তার উপর যারা যারা ডিপেন্ডেন্ট তাদের আমি একটা করে ইনকামিং এজ কাউন্ট কমাই দিচ্ছি। ওকে, তো এবার দেখেন 0 হতে আমার সিকোয়েন্স অ্যাড করে ফেললাম, 0 ডান। এবার আমি কিউতে আবার যাই, কিউ খালি হওয়ার আগ পর্যন্ত কাজ চলবে। সো কিউতে আবার আসলাম, কিউতে আসার পর আমি হচ্ছে একটাকে পপ করলাম, 1-কে নিয়ে আসলাম। সো দেখেন আমি আবার দেখব 1 কমপ্লিট করতেছি। সো 1 যদি কমপ্লিট করতে যাই, 1 এর উপর ডিপেন্ডেন্ট কে? 1 এর উপর ডিপেন্ডেন্ট হচ্ছে 3, বা 1 এর নেইবার হচ্ছে 3। তাহলে যেটা করব, 1 যদি কমপ্লিট করতেছি, 3-র একটা কমায় এটাকে 1 বানাই দিব। 3টা কিন্তু এখনো 0 হয় নাই, তাহলে 3-কে আমি পুশ করব না এখন। তাহলে বলতে পারি 1 এর নেইবার আর কেউ নাই, 1 এর কাজও কমপ্লিট। এবার দেখেন আমার কিউ খালি হয়ে গেছে না, কিউতে 2 আছে, 2-কে নিয়ে আসলাম, 2-কে নিয়ে আসলাম। এবার 2-কে যদি আমি কাজ কমপ্লিট করা শুরু করি, 2 এর উপর ডিপেন্ডেন্ট কে? 3 ডিপেন্ডেন্ট। সো 3 এটা হয়ে যাবে 0, তাহলে 3-কেও আমি আসলে কিউতে পুশ করে দিব।
ওকে, সেটাকে পুশ করে দিলাম আমরা। এবার দেখেন তাহলে 2টাও আমি বলতে পারি কাজ কমপ্লিটেড। এবার কিউতে আবার আসি, এসে দেখলাম 3কে নিয়ে আসলাম এখানে। 3 এর উপর ডিপেন্ডেন্ট কে? 3 এর উপর ডিপেন্ডেন্ট হচ্ছে 4 আর 5, বা 3 নেইবার হচ্ছে 4 আর 5। তাহলে 4 আর 5 এর একটা করে কমে যাবে। 4 এর হবে 0, তাহলে 4 কে পুশ করে ফেলি। 5 এর হবে 1, তাহলে 5 আর পুশ করব না আমরা এখানে। ওকে, সো এখন দেখেন 3 এর কাজও টান, তাহলে 3 এর সিকোয়েন্স অ্যাড করি। আবার কিউতে আসি, কিউ তো খালি হয় নাই, 4 বাকি আছে, তাহলে 4 কে নিয়ে আসলাম। ওকে, তাহলে এবার 4 থেকে দেখি 4 এর উপর ডিপেন্ডেন্ট কে? 4 এর উপর ডিপেন্ডেন্ট হচ্ছে 5 হচ্ছে 4 এর নেইবার। সো এবার তাহলে এটাকেও 0 বানাই দিলাম এন্ড 5 কে পুশ করে ফেললাম। ওকে, তাহলে 4 ও ভিজিটর ডান। এবার কিউ থেকে আবার নিয়ে আসি একজনকে, 5 কে নিয়ে আসলাম। 5 এর উপর কেউ ডিপেন্ডেন্ট না, মানে 5 থেকে পরে আর কেউ না, তাহলে বলতে পারি 5 ও শেষ। 5 কে আমি বসে রাখলাম এন্ড আবার কিউ থেকে একটাকে পপ করতে আসলাম, কিউতে কেউ নাই, তাহলে আমার কাজটা ডান। সো দেখেন আমার যে সিকোয়েন্সটা আমি পাইলাম টপ সর্টের, সেই সিকোয়েন্সটা হচ্ছে এইটা 0 1 2 3 4 5। আমি যদি এই সিকোয়েন্স ধরে আগাই তাহলে হচ্ছে আমি সবগুলা কাজ কমপ্লিট করতে পারবো। আবার দেখেন সিকোয়েন্সটা কিন্তু এখানে এইটাও হইতে পারতো 3 4 5, যদি আমি এখানে 2 কে আগে পুশ করতাম, 1 কে পরে পুশ করতাম। বুঝা গেল? সো এইটাকেই বলতেছি আমরা টপোলজিক্যাল অর্ডারিং ইউজিং ডিএফএস। আপনি চাইলে এটা ডিএফএস দিয়েও করতে পারেন। ডিএফএস দিয়ে যদি করেন, ইফ ইউ ইউজ ডিএফএস, তাহলে সিম্পলি আমরা যেটা করব, এখানে কিউ ইউজ না করে আমরা স্ট্যাক ইউজ করব। স্ট্যাকটা হচ্ছে লিফো ডেটা স্ট্রাকচার, লাস্ট ইন ফার্স্ট আউট ডেটা স্ট্রাকচার। আমরা ডিএফএস দিয়ে এখানে করতে পারি। ওকে, আর ইয়েস, সো এটা আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি। আপনার বাসাটা কাজ করবেন, আমাকে একটু জানেন যদি কেউ করেন, বা ঈদের পরে আমাকে বললেন একবারে 0 1 2 3 4 5। ধরো আমি নতুন একটা গ্রাফ একটু সুন্দর করে আঁকি, এটাকে মানে বোঝা যাবে না। ওকে, সো ধরেন আমার সেম গ্রাফটাই আছে অলমোস্ট। একটু কেয়ারফুলি দেখেন, জাস্ট একটা এজকে আমি উল্টাই দিছি, এই এজটাকে আমি উল্টায় এমন বানাই দিছি। এটা একটা সাইক্লিক গ্রাফ। আপনি একটু সাইক্লিক গ্রাফের উপর যদি আমরা জানি ড্যাগ লাগে টপোলজিক্যাল অর্ডারিং অ্যাপ্লাই করার জন্য, বাট আপনি একটু ট্রাই করে দেখেন যে আমরা এই গ্রাফের উপর আসলে ড্যাগ বা টপোলজিক্যাল অর্ডারিং বা টপ সর্ট যেটাকে বলতেছি টিও বা টপ সর্ট, সেটা আমি অ্যাপ্লাই করলে আসলে ঘটনাটা কি ঘটে, আমি আউটকাম আসলে কি পাই, এটা একটু বের করার ট্রাই করেন। যদি দেখবেন আপনি আসলে ফিগার আউট করতে পারবেন যে আসলে কি হচ্ছে এখানে, বা আমরা আসলে কিভাবে ডিটেক্ট করতে পারি যে এই গ্রাফে সাইকেল আছে। ওকে, টপোলজিক্যাল অর্ডারিং যেহেতু বিএফএস অ্যাপ্লাই করতেছে, সো এইটার কমপ্লেক্সিটি আসলে আলটিমেটলি অর্ডার অফ ভি প্লাস ই। ডিএফএস অ্যাপ্লাই করলেও ভি প্লাস ই থাকে। ওকে, আর মেমোরি কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ ভি, আর এটা হচ্ছে মেমোরি কমপ্লেক্সিটি এমসি, আর এটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি টিসি। ওকে, সো এইটা হচ্ছে আমার সেই টপোলজিক্যাল অর্ডারিং, অ্যান্ড ডিএফএস দিয়ে করতে পারি, ডিএফএস দিয়েও করতে পারি। এটা আপনাদের হোমওয়ার্ক, এটা করবেন, একটু করে আমাকে জানাবেন আপনি নেক্সট ক্লাসে। সাপোজ যদি হচ্ছে আমি 4 থেকে 5 এর যে অ্যারোটা গেছে এটা যদি আমি রিমুভ করে দিতাম, তখন তো ওটা তো সাইক্লিক আর হইতো না। এটা রিমুভ করলে, হ্যাঁ এটা রিমুভ করলে সাইক্লিক হইতো না। হ্যাঁ, এজন্য তখন তো আবার হচ্ছে 5 পাইতাম না আর কি, সাইক্লিক না দেখে। বুঝ নেই, আর রিয়াজ আরেকবার বলবেন। এই ক্ষেত্রে তো হচ্ছে আমি হচ্ছে মানে যদি এটা ইউজ করি তাহলে তো হচ্ছে 5টা হচ্ছে আমার আসতেছে না কিউতে। আসবে তো, ওই যখন আপনি 3 থেকে শুধু একটা করে রিমুভ করবেন তখন 5 এরটাও 0 হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে, তখন 5 ও ওখানে পুশ হয়ে যাবে। ওকে, সো ঠিক আছে, সো এটা হচ্ছে মেইনলি আইডিয়া। সো আমরা হচ্ছে আজকের মতো এখানেই আমরা সমাপ্ত করি। সো আমরা হচ্ছে দেখলাম গ্রাফ, টপোলজিক্যাল অর্ডারিং, গ্রাফ ট্রাভার্সাল, বিএফএস, ডিএফএস। সো ভার্সিটি খুললে ইনশাল্লাহ মানে ঈদের পরের যে ক্লাসটা, আজকে তো আপনাদের লাস্ট ক্লাস, আজকে লাস্ট ক্লাস না? হ্যাঁ, আজকে লাস্ট ক্লাস, তো ঈদের আগে আর কি। সো লাস্ট ক্লাস আজকেই। সো ঈদের পরে হচ্ছে আমরা তখন শুরু করবো হচ্ছে ট্রি। আমরা ডিফারেন্ট টাইপস অফ ট্রি দেখবো অ্যাকচুয়ালি। ঠিক আছে, অনেক অনেক স্যার আমাদের আর কয়টা টপিক আছে? অনেকগুলো টপিক আছে আরো। ঠিক আছে, আরো 6টা ক্লাস আছে, এন্ড 6টা ক্লাসে অনেকগুলো টপিক বাকি, আপনাদের 3টা সিটি বাকি, অনেক কিছুই বাকি।
স্যার আমাদের একটা ক্লাস যেটা মিস গেছে Oh, সেটা কি yes. আপনি বলবেন? হ্যাঁ নিব 7টা ক্লাস তাহলে। ওকে 7টা ক্লাস আছে, অনেক ক্লাস আছে। তার মানে মিডের পরে আমরা মাত্র ক্লাস পাইছি কয়টা? 5টা ক্লাস পাইছি, আরো 7টা ক্লাস বাকি আছে আমাদের। ওকে স্যার নেক্সট ক্লাসে কি সিটি? ইয়েস, ভালো কথা মনে করছেন। নেক্সট ক্লাসে সিটি, ক্লাস টেস্ট 2। সিলেবাস কি ছিল 2 এর মনে আছে কারো? মনে নাই? স্যার একটু দেখে আচ্ছা দেখেন তো খাতায় লেখা আছে কিনা। মোস্ট প্রবাবলি স্ট্যাক কিউ। ট্যাক্সিও হওয়ার কথা স্যার ছিল। স্ট্যাক আর কিউ ছিল। আচ্ছা তাহলে আপনারা যেটা করবেন, স্ট্যাক কিউ এর উপরই ক্লাস টেস্ট 2 দিবেন। তার মানে আপনাদের সাথে আমার নেক্সট যেদিন দেখা হবে সেদিন হচ্ছে ক্লাস টেস্ট, মানে অন ক্যাম্পাস যেদিন দেখা হবে সেদিনই ক্লাস টেস্ট। ক্লাস টেস্ট 2 হচ্ছে স্ট্যাক কিউ এর উপর। নেক্সট অন ক্যাম্পাস যেদিন দেখা হবে সেদিন আপনাদের ক্লাস। স্যার এটা তো ফার্স্ট ক্লাস হ্যাঁ যদি ফার্স্ট ক্লাস হয় সেটা তাহলে ফার্স্ট ক্লাসে। ওকে ঈদের পরে তো অনেক ছুটি, মানে বিশাল ছুটি। 7 তারিখ মনে হয় ঈদ আমাদের, তাহলে হচ্ছে আপনার 14 তারিখে পর্যন্ত। আমাদের ল্যাব মিট আছে স্যার রবিবারে। পরীক্ষা তো আসলে থাকবেই, কিন্তু আমার তো আসলে কিছু করার নেই। মানে সিটি যদি এখনো না নিই, আরো 2টা সিটি নিতে হবে আপনাদের এটা পরেও। স্যার এরকম করে করে আমাদের পিছানোটাই হচ্ছে সমস্যা ছিল স্যার। এক্সাক্ট টাইমে নিলে সবচেয়ে বেস্ট ছিল। তো সবাই তো বলাতে শুধু পিছাইতেছিল সিটিগুলো। সেটাই আমরা নিয়ে নিই। হ্যাঁ ছোট সিটি হবে, একটু প্রিপারেশন নিয়ে নাকি। এক্সাক্ট টাইম বলতে এই মানে বেসিক্যালি মিডের আগে নিলেই ভালো হতো। সো ওই রোজার মধ্যে কিছু ক্লাসের সময় কমে যাওয়াতে আমরা একটু ডিফিকাল্টি ফেস করছিলাম। দিয়ে দিই আমরা সিটিটা, সিটি 2 আর সিটি 3, সিটি 4 আছে আর কি। সো স্ট্যাক কিউ আসলে খুব কঠিন টপিক না, ইজি টপিক। সো এটা খুব ডিফিকাল্ট হবে না আর কি আপনাদের জন্য। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ফর জয়েনিং দ্য ক্লাস। আমরা রেকর্ডিংটা অফ করে দিতে পারি।